স্বাগতম সবাইকে। কেমন আছেন? আমি কায়সার। আর আজকে আমরা শরীফুল হাসান রিডার্স ক্লাব গ্রুপে আমরা চলে আসলাম একটা চমৎকার লাইভ আড্ডা, যেটার নাম হচ্ছে একটা রেগুলার আড্ডা, যেটার নাম হচ্ছে শরীফুল হাসান রিডার্স ক্লাব ফেসবুক লাইভ আড্ডা, প্রেজেন্টেড বাই বইটই। আর আজকে খুব একটা ইন্টারেস্টিং আড্ডা হবে, কারণ আজকে আমাদের সাথে শরীফ ভাইয়ের পাশাপাশি থাকবেন দুজন তরুণ চমৎকার মেধাবী অনুবাদক ও লেখক। তাদেরকে নিয়ে আসবো আমরা। আর আজকে ফ্রি গিভঅ্যাওয়ে হবে। তো তার আগে আমরা যেটা করবো যে আমরা যে উনি যে আজকে আমার পাশাপাশি যে মেইন যাকে নিয়ে এই আড্ডাটা আর কি সবসময় থাকেন, তো ওয়ান অ্যান্ড অনলি জনপ্রিয় লেখক শরীফুল হাসান ভাই। শরীফ ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে আবার অনলাইন কথা বলতে পারতেছি। অফলাইন লাস্ট কবে দেখা হয়েছে? অনেক আগে মনে হয়। অনেক আগে। এবার তো মেলায় বোধহয় দেখা হয়নি। মেলার মধ্যে দেখা হয় না। আমি একদিন যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, কিন্তু ওই দিন আর কি আপনি ছিলেন না। ওই দিন খালি খালি ছিল আর কি। তো এই পুরো হচ্ছে মেলায় তো খালি অবস্থা। ফাঁকা ফাঁকাই ছিল এবার। পুরা মেলায় ফাঁকা ফাঁকা ছিল আর কি। তো আপনি একটা আপডেট দেন, কি অবস্থা ভাইয়া? আপডেট আপডেট আর কি, যেভাবে চলছে চলছে এখন। আচ্ছা আপডেট তো বেঁচে আছি সবাই এখন। এটা হচ্ছে আপডেট আর কি। আচ্ছা আচ্ছা। আপনি আর তো আমাদের আপনি তো করোনাতে কিছুটা হলেও সাফার করছেন বোধহয় মাঝখানে। আমি যে 2 মাস আগে আমি পজিটিভ টু নেগেটিভ হয়েছিলাম, বাট আমার উপর খুব হালকা দিয়ে গিয়েছিল আর কি। মানে আচ্ছা। কোনো মেজর সিমটম ফেস করি নাই। কিন্তু ওই যে মানে এখন তো 1 মাস পরেই নাকি আবার পজিটিভ হওয়ার চান্স থাকে। তো আমি আবারও ব্যাক টু দা রিস্ক জোন। তো এটা তো শরীফ ভাই, আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ এই দুজনকে যতবারই আমি কোনো লাইভ আড্ডায় দেখি বা জয়েন করি আমি খুব ভয়ে ভয়ে থাকি। কারণ দুজনই ভেরি ভেরি মেধাবী। মানে ওনাদের সাথে কথা বলতে মানে 5 মিনিট কথা বললে মানে 10টা বইয়ের রেকমেন্ডেশন পেয়ে যাই। বিশেষ করে ওয়াসি আহমদ রাফি ভাই আর কৌশিক ভাই। কৌশিক জামান ভাইয়ের সাথে উনি মানে কথা না বললেও ভয় পায়, কথা বললেও ভয় পায় কোনো একটা কারণে, মানে 2 in 1 উনি। আমি নিয়ে আসি এই দুজনকে। আমাদের সাথে আছেন কৌশিক ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কায়সার, সালাম আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আহ, খুব একটা ভালো নাই, তো বলতে পারতেছি না যে আমি ভালো আছি। তো দেখ যাক কি অবস্থা হয়। কৌশিক কি বাসা থেকে আরো ফসা হয়ে গেছেন এরকম কিছু? না ভাইয়া, ওই আমার সামনে হচ্ছে লাইটটা, এর জন্য মনে হয় এরকম লাগতেছে। আর আমার হচ্ছে ল্যাপটপের সমস্যা, আমি নর্মালি ল্যাপটপ থেকে আসি, ওটা ক্যামেরা খুবই বাজে। আজকে আসছি মোবাইল থেকে, তো এর জন্য একটু বেশি মনে হয় চকচকা দেখাচ্ছে। আচ্ছা, ওয়েল কৌশিক ভাই, মানে আপনি যত বাজে সিচুয়েশনও থাকেন না কেন, মানে থিংস উইল গেট বেটার ইনশাল্লাহ। মানে আই হোপ যে আজকের আড্ডাটা একটু হলো আপনার মনটা ভালো করে। আর এখন নিয়ে আসবো যাকে, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিপল। ওনার কাছ থেকে মনে হয় আমি লাইফে 1000টা বই রেকমেন্ডেশন পেয়েছি, এখনো লিস্টই করা হয়নি। আমি আবার ওনার লাইভ সেশন গুলো বারবার ফিরে যাই বই লিস্ট করার জন্য। হি ইজ এ ডক্টর, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল রেড পার্সন আই নো ইন দ্য ওয়ার্ল্ড। আমার সাথে আছেন দ্য ওয়ান এন্ড অনলি দ্য রাইটার ওয়াসি আহমেদ রাফি ভাই। ওয়াসি ভাই, আপনি কই? আপনি এটা কি এরকম কি এই অবস্থা কেন আপনার? ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই তো ভাই, সালাম আলাইকুম। আপনি কি ভ্যাকেশনে? না ভাই, ভ্যাকেশন। আমি মাত্র 10 মিনিট আগে বাসায় ঢুকছি। ঢুকে আমি গোসল আচ্ছা করে বের হইতে আমি চুল মুছি নাই, আমাকে খুব বিভৎস দেখা যেতেছে, এই জন্য আমি মাথায় ক্যাপচারে ঢুকে গেছি। আচ্ছা, যাক, মানে আপনাকে দেখতে ভালো, মানে অনেক মানে এই ফার্স্ট আপনাকে এরকম কালারফুল দেখছি আমি, মানে কোনো একটা কারণে ভালো লাগছে আর কি আপনাকে। মনে তো হচ্ছে কেমন যে আছেন ক্রিকেট ভাইয়া? খেলতে মাঠে নামবে আর কি। একদম একদম। ওয়াসি ভাই কেমন আছেন? এই তো কায়সার ভাই, খুবই গরম। হ্যাঁ। তো গরমে খুব একটা ভালো নেই। শরীফ ভাই কেমন আছেন? আছি ভালোই। তো আজকে তো অনেক কিছু নিয়ে কথা আছে। আপনাদের দুজনেরই, ইনফ্যাক্ট তিনজনেরই এখানে নতুন বই রিলিজ হয়েছে বা সামনে হবে। আর আমরা চমৎকার একটা বাংলা গল্প সংকলন নিয়ে কথা বলবো, যেটাকে বলা হচ্ছে যে এই মেলার সর্বশ্রেষ্ঠ গল্প সংকলন, অনেকেই বলছে এটা। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা আর আসলে সেম কেউ টাইম, বলছে কিনা আমরা জানি না, মানে এটা আমরা দাবি করতেছি যে এটা বেস্ট, এটার উপরে কিছু হ্যাঁ, নাই, বাকি সবাই আছে এরপরে। ওই কিন্তু এবার আসলে হ্যাঁ, অনেকগুলি ভালো সংকলন হয়েছে, মানে সবগুলি আসলে এত ভালো যে এখন আমাদের নিজেদের জোর করে বলতে হচ্ছে এটা বেস্ট। বাট ওইটা আসলে পাঠকটাই ডিসাইড করবেন যে আসলে কোনটা বেস্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো কিন্তু আজকের আড্ডা সেশনে কিন্তু একটা গিভঅ্যাওয়েও হবে। কৌশিক ভাই যদি একটু বিস্তারিত বলতেন যে গিভঅ্যাওয়েটা কি আর কাকে কিভাবে দেওয়া হবে। ওরকম গিভঅ্যাওয়ে কিছু না আসলে। আমরা যেটা করব যে আজকের ইয়ের জন্য আমরা একটা
পিডিএফ দিব একটা ছোট গল্পের, মানে আমি আর ওয়াসি অনেক আগে এডগার কেডেটের কিছু গল্প অনুবাদ করেছিলাম, যেটা অবসর বংশনী থেকে পরে বের হয়েছিল বই আকারে। তো আমরা একটা ওইখান থেকে একটা গল্প আমরা আসলে পিডিএফ আকারে নেটে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা কাইসার দিয়ে দিবে গ্রুপে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যারা পড়তে চান অ্যাবসলিউটলি ফ্রি করতে পারেন, পড়ে দেখতে পারেন কেমন লাগে। চমৎকার। তো আমরা কি কোনো প্রশ্ন করবো কৌশিক ভাই, নাকি র্যান্ডমলি? না, এটা ইটস ওপেন ফর এভরিওয়ান। যারা দেখবেন আজকে শো তারা সবাই এই বইটা ডাউনলোড করতে পারবেন। বই না তো অ্যাকচুয়ালি একটা গল্প। আর কিন্তু শরীফ ভাই, এটা আসলে আমার জন্য জিজ্ঞেস করা, এই মেলায় আপনার যে বইগুলো একটু রিলিজ হয়েছে, যদি নামগুলো বলতেন। মানে আমি তো আসলে এখন অর্ডার দিই নাই, আমি জানি আপনি কি লিখেছেন, একটু যদি হালকা পাতলা আইডিয়া দিতেন। আমার তো বই একটা বই রয়েছে, কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ হ্যাঁ। আর এটা মৌলিক। আর ওই গল্প সংকলন দুইটা আছে, একটা হচ্ছে গল্পতরু আর একটা হচ্ছে অথেন্টিক আসার থেকে আর অবসর থেকে। এই হচ্ছে মেলায় আমার অংশগ্রহণ এই বছরের মেলা। আচ্ছা, আর সবগুলো বই এখন অ্যাভেলেবল, যে কেউ চাইলে অর্ডার করতে পারে অনলাইনে। এটা বিশেষ করে দেখুন কিংকর্তব্য বিমূঢ়ের কিন্তু যারা পড়েছেন ভালোই কিন্তু একটা রিভিউ লিখছেন, ফিডব্যাক আসছে। তো এটা তো একটা চমৎকার ব্যাপার। হ্যাঁ, আসছে, এখন পর্যন্ত ফিডব্যাক পাচ্ছি, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। আর এটা একটা সিরিজের মাত্র শুরুতে, মাত্র 2টা বই হলো। এখন দেখা যাক, এটা হয়তো আর 5-7 বই হলো কিংবা আরো অনেকগুলি গল্প জমা হলে এটা একটা আলাদা একটা তৈরি হবে আর কি। আচ্ছা, এইদিকে কৌশিক ভাইয়ের কিছু সংকলনের ছোট গল্প আর অনুবাদ ছাড়াও আমার মনে হয় উনি এবার রেকর্ড ব্রেকিং নাম্বার অফ প্রচ্ছদ করেছেন। মানে আমি যেদিকেই তাকাই না কেন দেখি কৌশিক ভাইয়ের প্রচ্ছদ। মানে কৌশিক ভাই, এইটা আপনি কি মানে লেখার থেকে বেশি প্রচ্ছদ করতে আপনার ভালো লাগে, পছন্দ বেশি? এই কাহিনীটা কি এটা? না, আসলে আমি প্রচ্ছদ করতে একদমই আগ্রহী না। মানে যদিও আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি প্রায় 12 বছর, কিন্তু হচ্ছে যে প্রচ্ছদের প্রতি মানে আমি আসলে ওই মানে আরেকজনের কল্পনা থেকে জিনিসপত্র করতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা, সীমাবদ্ধতা। তো এবার যেটা হচ্ছে যে নাজিম ভাই নর্মালি বাতিঘরের প্রচ্ছদগুলি নিজেই করেন। তো উনি হচ্ছে এবার অসুস্থ হয়ে পড়াতে আমাকে বললেন যে কৌশিক এরকম কিছু প্রচ্ছদ করে দিতে হবে তোমাকে। আমি বললাম যে হ্যাঁ নাজিম ভাই, কোনো সমস্যা নেই, করে দিব। তো হচ্ছে যে এই কারণে আসলে এবার বাতিঘরে কিছু প্রচ্ছদ করা। নর্মালি না হলে আমি আসলে প্রচ্ছদ করি না, বা মানে যদি কেউ খুব রিকোয়েস্ট করে তাহলে করি, বা আমার বইগুলির হয়তো করি। এবার আমার বইগুলিও আমি করিনি আসলে, মানে আমার নিজের উপর এতটাই বিশ্বাস কম। কিন্তু হচ্ছে যে নাজিম ভাই যেহেতু বলছেন, এখন এটা তো মানে নাজিম ভাইয়ের কথা তো হচ্ছে একদম দৈববাণীর মতো। তো এই কারণে বাতিঘরের এবার প্রায় 17টা বইয়ের মনে হয় প্রচ্ছদ আমি করছি। তো ওইগুলি হ্যাঁ মানে খুব কম টাইমের মধ্যে, আমাকে মনে হয় 1 সপ্তাহের মধ্যে আমরা 17টা বইয়ের প্রচ্ছদ করছি। কিন্তু আপনার যতগুলো প্রচ্ছদই দেখি মানে খুবই মানে চোখ ধাঁধানো হয় আর কি। যেরকম আমি কয়েকটা নাম বলি, যে বাপি ভাইয়ের যে বইটা, ওই যে খ্যাপা। তারপর আমার কাছে বেস্ট যে প্রচ্ছদটা লিখছে সোফা, সেটা হচ্ছে যে লোলার জগৎ। রাইট, লোলার জগৎ বইটাই আসলে আমি মনে হয় সবার আগে করছি, প্রথম কাভারটাই বোধহয় ওইটা ছিল। তো আমার কাছেও ওই কাভারটা ভালো লাগছে। আমি জানি না প্রিন্টে কতখানি আসছে, যেহেতু বইটা আমি এখনো হাতে পাইনি। বাট খ্যাপার ক্ষেত্রে যেটা একটু বলে নেওয়া ভালো, যে খ্যাপার ক্ষেত্রে মানে বাপ্পির 2টা বইয়ের ক্ষেত্রেই আসলে সুবিধা যেটা হচ্ছে যে বাপ্পি অ্যাকচুয়ালি এলিমেন্ট গুলি আমাকে দিয়ে দেয়, বলে যে ভাই এই যে এলিমেন্ট গুলি দিয়ে দিলাম, আপনি এটা এখন যেভাবে সাজায় আমাকে একটা প্রচ্ছদ বানায় দেন। তো আমাকে এখানে কল্পনাও করতে হয় না, কোনো পেইনও নিতে হয় না, ওকে বারবার চেক করাইতেও হয় না। তো হচ্ছে যে এর জন্য হচ্ছে ইজি ওর সাথে কাজ করাটা। আর লোলার জগৎ টগৎ এগুলিতে হচ্ছে বা অন্যগুলিতে যেটা হচ্ছে যে আমি প্রচ্ছদটা করাই, তারপরে লেখককে একবার দেখাই, লেখক বলে যে না এখানে এটা কি করছেন মিয়া, এটা ফালাই এটা ঢুকান, আবার এটা ফালাই ওটা ঢুকাবো, আবার চেক করাতে আবার লাস্ট মুহূর্তে নাজিম ভাইকে দেখে, নাজিম ভাই বলেন যে না এই ফন্টে হবে না, ফন্ট এই ফন্ট ফালা দিয়ে আরেকটা ফন্ট দাও। সো এসব কিছু থাকে, মানে একটা বিশাল প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। ইন্টারেস্টিং, মানে যেহেতু আমি এটা আসলে এইবারই আসলে প্রথম এইভাবে কাজ করলাম কাভার নিয়ে, সেই কারণে এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। মানে আই লাভ ইউর কভার্স, মানে ফ্যান্টাস্টিক। কিন্তু এবার আপনার কি কি লেখা বের হচ্ছে, অনুবাদ বা ছোট গল্প, মৌলিক বা ইফ আই ডেয়ার উপন্যাস? এটা তো আমার একটা স্বপ্ন যে আপনি একদিন একটা উপন্যাস লিখবেন। তো এইটার একটা সামারি একটু আমাদেরকে দেন, যে কি কি রিলিজ হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি, কৌশিক ভাই কিন্তু এবার আমার একটা কভার করে দিয়েছে, এটার কভার কিন্তু কৌশিক ভাই করে। রাইট, না ওইটা অনুবাদ বইয়ের ক্ষেত্রে আমি নরমালি যেটা করি যে আসলে মূল বইয়ের কভারটাই রাখার চেষ্টা করি।
তো কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে অনুবাদ মানে মেইন বইটাই যেন যে সারা পৃথিবীর যেমন সেম কাভারে থাকে ওরকম একটা সেম কাভারে তো হয়তো একটু চেঞ্জ হতে পারে। তো এর জন্য আর্চারের কাভারটাও আসলে এটা অরিজিনাল কাভার না, আমরা অরিজিনাল কাভারের কাছাকাছি রেখে কিছু চেঞ্জ করছি, মানে দুইটা পাশাপাশি রাখলে হয়তো বোঝা যাবে যে ডিফারেন্সটা কোথায়, বাট ওইভাবেই করা। হ্যাঁ মানে এটাও হচ্ছে আমাকে ওয়াসি অনেক প্যারা দিচ্ছে, আমি এটা আসলে করতে চাই নাই, কিন্তু ওর জোড়াজুড়িতে আমাকে করতে হয়েছে আর কি। কিন্তু কৌশিক ভাই আপনার লেখাগুলার নিয়ে ফোকাস করার আগে একটু শরীফ ভাইকে জিজ্ঞেস করি। শরীফ ভাই, একটা ভালো বইয়ের পিছনে একটা ভালো প্রচ্ছদের গুরুত্ব কিরকম? যে প্রচ্ছদটা আসলে কত ভালো হলে ভালো, নাকি একটা 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 স্ট্যান্ডার্ড হলেই হয় আর কি, মানে আপনার মতামত কি এখানে? এখন যে বইগুলি ক্লাসিক হয়ে গেছে, হ্যাঁ ধরেন 50 বছর বই আগের বই, রবীন্দ্রনাথের বই, ওগুলি তো আসলে এখন আর প্রচুর লাগে না, কিংবা লিটারেচারের বই ওগুলি কিন্তু আর প্রচুর লাগে না। কিন্তু আমাদের যে বইগুলি আছেন যেগুলি নতুন বেরোচ্ছে, এগুলির প্রচুরটা খুব খুব জরুরি জিনিস। কারণ এই প্রচুরে আগে জাস্ট একটা প্রচুর পড়া হতো, ধরেন বিমূর্ত প্রচ্ছদ, এই প্রচ্ছদের মধ্যে দেখে আসলে আপনি বইয়ের গল্প কিংবা গল্পের ধরেন কিছু বুঝবেন না, জাস্ট একটা প্রচ্ছদ। কিন্তু এখনকার সেরকম নাই। এখন আপনি প্রচ্ছদের মধ্যে অনেক হিন্টস পাবেন, অনেক এলিমেন্ট পাবেন যেগুলি আপনার ওই স্টোরির সাথে খুব রিলেটেড আর কি। তো গত 8-10 বছর ধরে দেখছি যে আমি এই জায়গায় বেশ একটা পরিবর্তন আসছে। তো এই প্রচ্ছদটা এখন খুব ইম্পর্টেন্ট। প্রচ্ছদ দেখেই আচ্ছা, কিন্তু একটা রিডার ধরতে পারেন যে এটার গল্প ধরনটা কি হতে পারে, এবং এখানে যে আইটেমগুলি দেওয়া আছে, কোনো এলিমেন্টগুলি দেওয়া আছে, এগুলি আসলে গল্পের সাথে কিভাবে লিঙ্ক। তো তারা কিন্তু ওটা দেখে আরো উৎসুক হন যে আসলে এই গল্পটা তাহলে পড়া যেতে পারে, কিংবা এই 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 সিম্বলটা কিংবা এই চিহ্নটা কেন, এটার জন্য তার আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। তো আমার রাইট, মনে হয় যে রাইট, এটা খুব দরকারি জিনিস প্রচুর। এক্স্যাক্টলি। যেরকম লোলার জগৎ, আমি বইটা নিবই প্রচ্ছদের জন্য, মানে এটা আসলে এত চমৎকার একটা প্রচ্ছদ হয়েছে। আর এখানে আমি ওয়াসিফ ভাইয়ের দিকে ইচ্ছা করে যাচ্ছি না, কারণ আমি জানি যে উনি যখন আনলিশ করবে ওনার কথাগুলো তখন আমাকে কাগজ কলম নিয়ে বসতে হবে আর কি। এই জন্য ওয়াসিফ ভাইকে একটা ছোট একটা কোয়েশ্চেন করে আমি আবার কৌশিক ভাইয়ের কাছে চলে যাবো। ওয়াসিফ ভাই, আপনার কাছে প্রচ্ছদের গুরুত্বটা কিরকম? আমার কাছে প্রচ্ছদের গুরুত্ব, আমি হচ্ছে এখন মানে আপনাকে একদম লাইভ একটা জিনিস দেখায় দিব, আমি এটা রেডি করেই বসেছিলাম। লোলার জগৎ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, কৌশিক ভাই প্রচ্ছদ আমি মাত্র বের করলাম এখানে বসে বসে। আচ্ছা, তো সাইফুল ইসলাম টিপু ভাই, উনি আমার বেশ পছন্দের একজন লেখক, উনি সাইফাই লেখেন। ওনার মানে অনলাইনেও বেশ কিছু গল্প পড়েছি কলকাতা ম্যাগাজিনে, বা সেখানেও পড়েছি। প্রথম বই যেটা ছিল, ওনার প্রথম বইটা আমার পড়া, বইটার নাম ছিল হচ্ছে প্রজেক্টাইল। আচ্ছা, এটা একটা সায়েন্স ফিকশন ছিল। তো এইটা পড়ার পরে আমার ওনার সাথে, আমি বইটা একটা রিভিউ করেছিলাম, সেই থ্রুতে ওনার সাথে আমার পরিচয়। তখন আমি ওনাকে বলেছিলাম যে বইয়ের যে বিষয়বস্তু, এটা বেশ ইমোশনাল একটা সাইফাই, মানে এটা যেমন একটা স্পেস সাইফ এলিমেন্ট এখানে আছে, এখানে বেশ অনেকটুকু ইমোশনের ব্যাপার স্যাপার আছে। তো সবকিছু মিলে এখানে যে আমরা প্রচ্ছদটা দেখতে পাচ্ছি, এটা বেশ চাইল্ডিশ। আমার কাছে মনে হয়েছে যে একটা রিডার ফার্স্ট গ্ল্যান্সে কখনোই এই প্রচ্ছদটা দেখে এই বইয়ের থিম সম্পর্কে কিছুই জানতে পারবে না। গেল এক, রাইট, যেহেতু ওনার জগৎ নিয়ে কথা হচ্ছিল, আমি জাস্ট ওনার 3টা বই দিয়ে কম্পেয়ার করে দেখছি। সেকেন্ড অফ অল, ওনার যে সেকেন্ড উপন্যাসটা এসেছিল O2 নামে, এই প্রচ্ছদটা নিয়ে আমার ওনার সাথে কথা হয়েছিল যে এই বইয়েরও যেটা কন্টেন্ট, সেটা হচ্ছে এই প্রচ্ছদ দেখে কোনোভাবেই বোঝা পসিবল না। এমনকি এই প্রচ্ছদ দেখে অনেক পাঠক হয়তো বইমেলাতে যখন প্রচ্ছদটা দেখছে কিংবা অনলাইনে যখন দেখছে, শুধুমাত্র এই প্রচ্ছদের কারণে কিন্তু এড়িয়ে চলে যাবে যে এটা কি ধরনের প্রচ্ছদ। তো তারপরে যখন থার্ড বইটা, মানে আপনি যেটা একটু আগে বললেন কায়সার ভাই, যে লোলার জগৎ কিন্তু আপনি ইভেন ইফ যদি আপনি বইটা নাও পড়ে থাকেন, মানে এই রাইটারের কোনো বই আপনি নাও পড়ে থাকেন, বাট আপনি প্রচ্ছদটা দেখে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন বইটার প্রতি, যে আমি শুধু প্রচ্ছদ দেখেই বইটা কিন। তা আপনি নিজেই দেখলেন, মানে আমি একদম হাতে কলমে একই রাইটারের 3টা বই দেখিয়ে দিলাম, আপনি নিজের মুখেই বললেন যে আপনি প্রচ্ছদ দেখেই বইটা কিনবেন। যেখানে এটা দেখে গত বছর কৌশিক ভাই আমার সাথে বলছিলেন যে এই প্রচ্ছদের বই আসলে দেখে কিন্তু কিনতে ইচ্ছা করে না। আবার এই বইয়ের প্রচ্ছদটা কোনোভাবেই বইয়ের কন্টেন্টের সাথে যায় না। সো আমি মনে করি এখন আমাদের পাঠকদের ভেতরের যে একটা আকাঙ্ক্ষা, কিংবা আমরাও রাইটার হিসেবে কিংবা রিডার হিসেবে প্রচ্ছদটাকে আমরা যথেষ্ট প্রেফারেন্স দেই। শরীফ ভাইয়ের সামভালা সিরিজ, এটার কথাও যদি আমি উল্লেখ করি, যে সামভালা সিরিজের যখন প্রথম 3টা আলাদা আলাদা এডিশন ছিল, ওই প্রচ্ছদগুলো কিন্তু হাতে নিলে খুবই চমৎকার লাগতো, যে আলাদা একটা লেটারিং ফন্ট, সেখানে খুব ম্যাজিক্যাল একটা এলিমেন্ট দিয়ে একটু আলাদা আলাদা কালারে করা, সেটার একটা আবার মোটা একটা খণ্ড আসতো একত্রে। আবার ইন্ডিয়ান এডিশনে খুব ক্লাসিক একটা ব্যাপার আছে। আবার সামভালার সামনে একটা আরেকভাবে নতুন করে একটা এডিশন আসছে,
সজল ভাই নতুন করে প্রচ্ছদ করেছেন, তো সেটাও কিন্তু পাঠক বেশ আগ্রহ সহকারে কিনছে। আমার পরিচিত এমন পাঠকও আছেন, শরীফ ভাইয়ের সাম্বালা তার কাছে আগের 3 খণ্ডও আছে, আবার যে অখণ্ড যে সাদা রঙের কাভারটা সেটাও আছে, আবার কলকাতার থেকে স্পেশাল এডিশন সংগ্রহ করে এনেছে, হয়তো নতুন যে এডিশন গুলো বের হবে সেটাও কিনবে। গোপনে বলে রাখি আমার নিজের কাছে সাম্বালার 3টা এডিশন আছে, মানে আলাদা গুলোও আছে, অখণ্ডটাও আছে, কলকাতারটাও আছে। নতুনটাও কিনবো নাকি জানি না, তবে এরকম রিডারও কিন্তু আছে। তো প্রচ্ছদটা কিন্তু ওভারঅল রিডাররাও প্রেফারেন্স দেয়, রাইটাররাও প্রেফারেন্স দেয়। আগের যে ব্যাপারটা ছিল যে রাইটাররা হয়তো প্রচ্ছদ নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না, কিংবা একটা প্রচলিত কথাও ছিল যে ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার, বাট আপনি নিজেই দেখলেন আমরা কিন্তু অলরেডি জাজ করে ফেলছি। হ্যাঁ এই আমার মনে হয় আমি বলে দিলাম আর কি, একটু বেশি কথাই বলে ফেললাম। না না না, একদমই না ভাই, একদম আপনার কাছে খোঁজ খবর নিতে আসছি, কিন্তু এই যে আমার কৌশিক ভাইয়ের কাছে ছিলাম, যে কৌশিক ভাই বলেন না এই মেলায় আপনার কি কি কথা, কি কি লেখা মানে রিলিজ হয়েছে, কাজ কি কি আমরা দেখতে পাবো, কিনতে পাবো, একটু বলেন। আচ্ছা, এইবারে বইমেলায় যেটা হচ্ছে যে মানে গত বছর আসলে আমি খুব মানে অলসতার মধ্যে বছরটা পার করছি দেখে আমার আসলে এই বইমেলায় সেভাবে কিছু নাই। আমার একটা ভ্রমণ কাহিনীর সংকলন আছে, যেটা হচ্ছে দেখতে গিয়েছি চক্ষু মেলে আছে, বইটা আমার হাতে কাছে নাই এখন, ওয়াসির কাছে থাকলে দেখাতে পারো। ওইটা একটা গল্প। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখিতে গেছি যে এটা হচ্ছে 7 জনের 7টা ভ্রমণ কাহিনী নিয়ে হচ্ছে একটা সংকলন। এটাও হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কাজ, মানে আমরা আসলে কেউই ভ্রমণ কাহিনী মনে হয় আগে লিখি নাই, নাবিল লিখে থাকছে কিনা আমি জানি না, বাট আমরা অন্যরা কেউ লিখি নাই, এটা ফর শিওর। 3 জন রাইটার তো একদম টোটালি নতুন, ওরা জীবনে কোনো কিছুই লিখে নেই, তো সব মিলে একটা নতুন এক্সপিরিয়েন্স। এই বইটা কভার করছে রেনুমা প্রসূন, মানে খুবই ইন্টারেস্টিং একটা কভার। আর তারপরে হচ্ছে গল্পতরু, এই বইটাও আমি এখনো হাতে পাইনি, কারণ এটা হচ্ছে লকডাউনের মধ্যে বের হওয়াতে বা লকডাউনের 2-3 দিন আগে বের হওয়াতে আমি আসলে বইমেলাও যাই নাই, বই আমার হাতেও আসে নাই। তো গল্পতরু সংকলনে 37 জন রাইটারের ছোট গল্প আছে বিভিন্ন জনরার। এটাও হচ্ছে আমাদের একটা কাজ যেটা আমরা এর মধ্যে করেছি। এখানে আমার একটা ছোট গল্প আছে, ঠিক গল্প না, মেমোয়ার টাইপের একটা লেখা। আমি এটাও এক্সপেরিমেন্টাল লেখা, যেহেতু আমি আসলে মৌলিক লেখা এত অভ্যস্ত না। অতীন্দ্রিয় সংকলনেও একটা গল্প আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার পাবলিশ হওয়া আসলে প্রথম গল্প, কিন্তু টেকনিক্যালি সেকেন্ড গল্প, কারণ প্রথম গল্পটা হচ্ছে শরীফ ভাইয়ের গত বছর সম্পাদনায় যে অবরুদ্ধতার গল্প বের হয়েছিল সেটা। তো এই 3টা হচ্ছে সংকলন। আর কিছু কি আছে? আর কিছু তো মনে হয় নাই। আরেকটা গল্পের বই বের হওয়ার কথা ছিল, অনুবাদ হেমন রায় চার্লস বুকস্কির, সেটা আমি আসলে শেষ করতে পারিনি, ওটা বাতিঘর থেকে আসার কথা ছিল, শেষও করতে পারি নাই, যেই কারণে ওইটা আসলে জমাও দেওয়া হয়নি। বাট ওইটা যদি শেষ হয়ে যায় আগামী মধ্যে, তাহলে হয়তো আমি নাজিমকে জমা দিয়ে দেবো, তারপরে উনি যখন বের করেন তখন। গল্পতরু হাতে নেওয়ার জন্য খুব ওয়েট করে আছি। হ্যাঁ, আমিও পাইনি, শুধুমাত্র এই যে ওয়াসি পাইছে, ওয়াসি হচ্ছে বইমেলায় গিয়ে কপি নিয়ে ফেলতে পারছে। আমিও 4-5 দিন আগে পেয়েছি, কিন্তু একটা প্রপার আসলে আনপ্যাকিং ভিডিও করার জন্য এটা এখনো প্যাকেট থেকে খুলিনি আর কি। মানে আমি কিন্তু অনেক আগেই পেয়ে গেছি, এটা আমি চলে আসছে। হ্যাঁ না, আমি তো কায়সারকে পাঠাইছি অনেক আগে, কিন্তু কায়সার সেটা পায় নাই অনেকদিন, কারণ হচ্ছে যে বুক স্ট্রিট বন্ধ ছিল। তো হচ্ছে যে শরীফ ভাইয়ের কপিটা হচ্ছে ওয়াসির জমা দিয়ে মানে দিয়ে আসার কথা। শরীফ ভাই, আপনার কপিটা আমি এই উইকে কালেক্ট করে আপনার সাথে দেখা করে দিয়ে আসবো সিদ্ধাশরীতে। আমি পারছিলাম না, লকডাউনের মধ্যে বন্ধ ছিল। কোনো সমস্যা নাই। তো এই হলো মানে আমার লেখালেখির অবস্থা আর কি। কিন্তু শরীফ ভাই যে কৌশিক ভাই যে মানে গল্পতরু যে ফিডব্যাক দেখছি আর কি, যে ভিডিওতে কিংবা ফেসবুকের বিভিন্ন ইয়েতে, আমি তো খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি আসলে। এবং ওরা যে বলছেন যে সেরা কিংবা মানে খুব ভালো, এটা কিন্তু সত্যি আর কি, যেটা বলা যায় না যে গল্পের মধ্যে খুব বেশি বেরো হয় না, যে কমেডি গল্পগুলো বের হয় তা কিন্তু না, আপনি অল্প কয়েকটা বের হয়, এর মধ্যে এটা 1 নম্বরে থাকবে, আমি নিশ্চিত। 1-2 এর মধ্যে থাকবে, 1-এর মধ্যে থাকবে নিশ্চিত। আমার যেটা মনে হয় শরীফ ভাই, যে আমরা যেই মানে যে জিনিসটা করেছি, যে যে যার ইচ্ছা মতো নিজের পছন্দ মতো গল্প লিখতে পারবে, এই জিনিসটা আমার মনে, এই সুবিধাটা দেওয়াতে মনে হয় একটা বড় সুবিধা হয়েছে সবার জন্য। কারণ হচ্ছে যে অনেকে আছে যে হয়তো সবাই বলে যে ভূতের গল্প দেন, থ্রিলারের গল্প দেন, মার্ডার মিস্ট্রি দেন, তা আমি গল্প তুলেতে কিন্তু একদম ফ্রি ছিলাম, এবং আমার গল্প কিন্তু টোটালি এইসবের সবচেয়ে বাইরে, এটা আপনারা জানেন। এরকম গল্প আমি সাধারণত লিখি না। গল্পের টাইটেল হচ্ছে পোড়ামন, এই ধরনের টাইটেলের গল্প লেখা তো খুবই খুবই সিনেমার নাম না, পোড়ামন।
তো হ্যাঁ ওইটাই। এটা 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 এক্সপেরিমেন্ট করতে পারছি গল্পতরুর সাথে, এটা একটা ভালো জিনিস। সেটাই মানে যে আমাকে যদি এখন বলা হয় যে একটা হরর গল্প লিখতে, তখন আমার জন্য যে একটা ঝামেলা হয়ে যাবে সেরকম আর কি। যা কিন্তু আমাকে যখন ছেড়ে দেওয়া হবে যে হ্যাঁ তুমি তোমার মন মতো একটা কোন একটা টপিক নিয়ে গল্প লিখো, তখন আমার মধ্যে ওই সুবিধা স্বাধীনতাটা থাকবে যে আমি আমার মানে নিজের ভালোটা সবচেয়ে বেস্টটা দিতে পারবো হয়তো। তো ওইটাই মানে আমারটা যেই না, কিন্তু অন্যদের ক্ষেত্রে আমার মনে হয় সেটা হচ্ছে যে যার যেই ধরনের লেখাতে অভ্যস্ত ওনারা সেই ধরনের লেখাই লিখেছেন। তো যেই কারণে এটা একটা মানে আমার মনে হ্যাঁ, হয় যে যে অন্যদের কারণে তুলনায় হচ্ছে আমাকেও ছেড়ে দেওয়া হয়েছে দেখে আমি এত স্বাধীনভাবে একটা গল্প লিখছি যে ওই দিন ভাবনা এসে বলে গেল যে ও গল্পটা বুঝতে পারে নাই। আলটিমেটলি আমার হচ্ছে এটা গিভ করতে হইলো যে কেউ যদি বোঝে আমাকে বলে আমি একটু খুশি হয়ে হয়তো তাকে একটা বই দিব। তো এটাও হচ্ছে স্বাধীনতার একটা নেগেটিভ দিক, আমার ক্ষেত্রে হয়েছে আর কি ব্যাপারটা। চমৎকার আচ্ছা, চমৎকার। কৌশিক ভাইয়ের একটা বইয়ের ব্যাপারে আমরা এড়িয়ে গেছি, সেটা হচ্ছে কৌশিক ভাইয়ের কিন্তু আরেকটা বই আছে এবার। ও আচ্ছা হ্যাঁ, ব্রোকেন স্টার্স, ও সরি এটা ভুলে গেছি। ব্রোকেন স্টার্স হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গত বছর একটা বই করেছিলাম চাইনিজ সায়েন্স ফিকশন নিয়ে, সেটা হচ্ছে ইনভিজিবল প্ল্যানেট। সম্পাদনা করেছিলেন কেন লিউ। উনি নিজেও একজন নামকরা সায়েন্স ফিকশন রাইটার, বাট উনার বেস্ট পার্ট যেটা হচ্ছে যে উনি খুঁজে খুঁজে চাইনিজ বেস্ট সায়েন্স ফিকশন গল্পগুলো হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, এবং সেগুলো নিয়ে হচ্ছে বেশ কিছু সংকলন বের করেছেন, এবং সেগুলি সবগুলি বেস্ট সেলার। তো আফসার ব্রাদার্স থেকে আমরা হচ্ছে এই প্ল্যানটা করেছিলাম যে হচ্ছে যে আমরা এরকম সংকলনগুলি আস্তে আস্তে প্রত্যেকটা বাংলায় করব। কারণ হচ্ছে যে আমাদের দেশে তো সায়েন্স ফিকশনের একটা বড় পাঠক শ্রেণী আছে, কিন্তু তারা হচ্ছে আসিমভ বা আর্থার সি ক্লার্কের বইগুলি যত ভালোভাবে পড়েছে, বা জুল ভার্ন, চাইনিজ বা রাশিয়ান সায়েন্স ফিকশন যে একটা বিশাল ব্যাপার, সেই জিনিসটা আসলে অনেকে জানে না। কারণ হচ্ছে যে ওগুলো আসলে ইংরেজিতে সেভাবে অনুবাদ হয় নাই দেখে হয়তো বাংলাতেও সেভাবে অনুবাদ হয়নি। স্পেশালি চাইনিজ সাইফাই এখন মানে বেশ একটা জায়ান্ট পজিশন নিয়ে দাঁড়ায় গেছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্স ফিকশনের ওরা একটা নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, ওদের একটা ফিলোসফি, রিলিজিয়ান, অনেক কিছু মিক্সচার একটা জনরা ক্রিয়েট করে হার্ডকোর সাইফাইয়ের সাথে ব্লেন্ড করে, মানে ওরা টোটালি একটা আলাদা ব্যাপার রিপ্রেজেন্ট করে যাচ্ছে। এবং সেটা হচ্ছে ওখান থেকে অ্যাডাপ্টেড হয়ে হলিউডে যেমন ফিল্ম ঢুকছে, ওয়ার্ল্ড ওয়াইড চাইনিজ কন্টেম্পোরারি রাইটার্সরা হচ্ছে এখন কিন্তু অনেক ডমিনেট। মনে হয় যে আফসার ব্রাদার্সের ওইটা একটা টার্গেট ছিল যে এই জনরাটাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এর জন্যই হচ্ছে গতবার আমরা ইনভিজিবল প্ল্যানেটস করেছিলাম, যেটা হচ্ছে বেশ ভালো রেসপন্স পাওয়াতে এবার আসলে আমরা ব্রোকেন স্টার্সটা করেছি। এখানে আমার অনুবাদ করে 2টা গল্প আছে, আর হচ্ছে যে এরকম করে সবাই মনে হয় 2-3টা করে গল্প এক একজন করে ইয়ে করছে। আমি হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, যেটা করতে সবচেয়ে কম টাইম লাগবে সেই গল্প 2টা সিলেক্ট করেছিলাম। তো হচ্ছে যে আই গেস এটা 2টা গল্প, একটা নাম হচ্ছে সাবমেরিনস আর একটা হচ্ছে স্যালিঞ্জার এন্ড দ্য কোরিয়ানস। হ্যাঁ, 2টাই খুব ইন্টারেস্টিং গল্প। ভালো আসছে। হ্যাঁ, ব্রোকেন স্টার্স এর প্রচ্ছদটাও আমার করা। সো আই গেস এটাও ভালো লাগবে। মানে আমি জানি না যে এই বইটাও আমি এখন হাতে নিয়ে দেখি নাই, সো আমি বলতে পারতেছি না যে আসলে এটা দেখতে কেমন হয়েছে। এবং আমার মনে হচ্ছে কৌশিক হচ্ছে মানে প্রচ্ছদের জগতে ফ্রেশ হাওয়া আর কি, মানে থাকে না যে নতুন একটা হাওয়া আসে। কারণ হচ্ছে যে আমি গত কয়েক বছর দেখছি যে কাভারগুলি সব কাছাকাছি হয়ে যাচ্ছে। মানে এমন হচ্ছে যে আমার অন্ধজাদুঘর কিনতে চাইছে, গিলগামেশ কিনে নিয়ে গেছে। হ্যাঁ, কারণ জিনিসগুলি একই রকম মনে হচ্ছে, গিলগামেশ কিনে নিয়ে গেছে, পরে আবার অন্ধজাদুঘর কিনছে। কারণ এগুলি খুবই কাছাকাছি জিনিস ছিল। এবং পরবর্তীতে আরো কিছু বই বের হচ্ছে যে আমি খুব বেশি ডিফারেন্স করতে পারি না যে আসলে এই কভার থেকে আমি আগে দেখেছি কিনা, কিংবা এই কভারটা কমন কিনা, মানে খুবই লাগে। কিন্তু কৌশিক যে কাভার গুলি করলো, তো এইগুলি কিন্তু মানে একটা আরেকটা কিন্তু মিল নেই। কিংবা আমি কিন্তু জানি না যে ব্রোকেস্টার্সের কাভার কোর্স করেছিল, ওইটা কাভার কোর্স করেছিল, কিন্তু এই কাভারগুলো সব কিন্তু ডিফারেন্ট কাভার না। আজকে না বললে কিন্তু আমি জানতাম না ব্রোকেস্টার নেই। তো আমি কাভারটা দেখলাম এবং বইটা দেখলাম, তো ও কাজগুলি, এবং আমি নেক্সট পরিমাণ হয়তো কৌশিকের উপর একটা তারিফ করবো। না ওই যেটা হচ্ছে যে আসলে যে সজল তো আসলে বেশি কাভার গুলি করেছেন গত 2-3 বছর ধরেই। উনার নিজের যে স্টাইলটা, এই স্টাইলটা এতই পপুলার হয়ে গেছে যে হচ্ছে যে উনার উপরেও আমার মনে হয় ওই চাপটা চলে আসছে যে উনি আসলে ওই এক কালার তো আসলে সব মানে ঘুরে ফিরে একই জিনিস ইউজ করতে হবে। ওই সবুজ করতে হবে না, নীল করতে হবে না, লাল করতে হবে, এই জিনিসে তো আসলে উনি ওনাকে যখন বছরে এরকম 100-200টা কাভার করতে হচ্ছে, তখন তো আসলে উনার এইখানে আসলে চেঞ্জ করার মানে স্কোপটা কমে যাচ্ছে। তো ওইটাই মনে হয় হচ্ছে যে ওই
পাশাপাশি হয়তো 2টা কভার একরকম লেগে যেতে পারে, এরকম যে আমারও হয় নাই তা না। আমি বাতিঘরে যে 17টা কভার করছি এর মধ্যে 3টা বই আমার ধারণা একই রকম দেখতে, কারণ 3টাই গ্রিন কালারের। সো হচ্ছে যে ওইখানে ভুল টুল হয়ে যেতে পারে, বাট ওইটা আসলে কিছু করার নাই, কিন্তু এটা যার যার স্পেশালিটি, যে যেভাবে কাজ করে। তো আমি পার্সোনালি রিজন বা সজলের কাজগুলি খুবই পছন্দ করি, মানে বিশেষ করে রিজনের কাজ তো মানে ওরও প্রত্যেকটা খুবই ডিস্টিংটিভ। তারপর জুলিয়ান অবশ্য সজলের সাথে অনেক মিল পাওয়া যায়, বাট ওরা দুজনই খুবই ইন্টারেস্টিং ধরনের কাজ করে। তো আমি আসলে মানে ওদের তুলনায় খুবই দুর্বল একজন প্রচ্ছদ শিল্পী। তো মানে আমার আসলে এই ধরনের কিছু বলা না, আমি আসলে জোড়াতালি দিয়ে কাজ করি, এটাই বলি যে ওনাদের অরিজিনাল যে কায়সার ভাই সবসময় মানে মোটামুটি এইসব চাপাবাজি আপনি শুনতে পাবেন, মানে কৌশিক না ভাইকে না যখন বলা চাপাবাজি হয় যে ব্যাপার না, ওনার গল্প এটা ভালো, আসলে উনি বলবে যে সংকলনের সবচেয়ে দুর্বল গল্প, তারপরে হ্যাঁ, হচ্ছে উনি প্রচ্ছদ শিল্পী হিসেবে সবচেয়ে দুর্বল, এগুলো দাবি উনি না না বরাবরই করে আমি আসছেন। আসলে লাইভ শুরুর আগে কিন্তু কায়সার ভাই বলে নিছে যে কৌশিক ভাইয়ের সাথে কথা বলতে গেলে উনি ভয় পায়। তো এটা এখন লাইভে একদম। রিভিল হয়ে যাচ্ছে যে কৌশিক ভাইয়ের সাথে কথা বলতে গেলে কেন ভয় লাগে। না 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 এটা হ্যাঁ। আমি আসলে ভদ্রতা করে বলতেছি না, এটা ব্যাপারটাই তাই সেরকম। কারণ হচ্ছে যে ওনারা এক একটা প্রচ্ছদের পিছনে অনেক টাইম দেয়, আর আমার এরকম আমার প্ল্যানটাই ছিল এরকম যে আমি একটা প্রচ্ছদের পিছনে 2 ঘন্টার বেশি টাইম দেবো না, 2 ঘন্টার মধ্যে যা হবে হবে। এখন এটা কিন্তু হচ্ছে একটা যে হ্যাঁ, আমি আজকের প্রচ্ছদের সময় থ্রেড খাইছি, কৌশিক ভাই আমাকে বলছে যে সর্বোচ্চ সময় 2 ঘন্টা, এর মধ্যে হ্যাঁ, হইলে সর্বোচ্চ হবে, সময় এর মধ্যে হইলে হবে, না হলে আর হবে ছিল আর কি। সে- আচ্ছা তো আচ্ছা, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ বলেন না। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে যে আমার সাথে আসলে আর তাছাড়া হচ্ছে যে আমি যেটা করি, আমি গুগল থেকে একটি ইমেজ নামাই জোড়াতালি দিয়ে কোনো রকম একটা প্রচ্ছদ করে ফেলি, কিন্তু ওনারা হচ্ছে অনেক এক্সপ্যান্ড করেন, ওনারা ভেক্টর গুলি বানান, ওরা প্রতিটা ইমেজ তারপরে আঁকেন, লেটারিং গুলি করেন, যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। মানে এই জায়গায় আমি ওনাদের অনেক হিংসা করি যে ওনারা লেটারিং গুলি এত সুন্দর করে করেন, আমি তো জাস্ট একটা ফোন দিয়ে বসে দিয়ে দিই। তো হচ্ছে যে ওইখানে আসলে তাদের সাথে আমার তুলনা করার কোনো ওয়ে নেই, কিন্তু তারা এত জোস কাজ করেন যে মানে আমি আসলে মুগ্ধ তাদের কাজ নিয়ে। তো আমিও সেটাই মনে করি যে তারা মানে তারা কিন্তু গত 2-3 বছরে আসলে প্রচ্ছদগুলি জন্যই বইটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। মানে লোকজন পাঠকরাও এখন আশা করে যে একটা ভালো প্রচ্ছদ হবে, সুন্দর প্রচ্ছদ হবে, ওভারঅল প্রোডাকশন ভালো হইতে হবে একটা বইয়ের। শুধু যে একটা বই ভালো লিখলেই হবে তা না, এটা দেখতে ভালো হইতে হবে, এটা প্রোডাকশনও ভালো হইতে হবে, পেপারগুলি কোয়ালিটি ভালো হইতে হবে, উপরে স্পট প্রিন্টিং হলো কিনা, এনগ্রেভ করা হলো কিনা, এই জিনিসগুলি তারা খুব পছন্দ করে। তো এই বিশেষ করে আমরা যে গ্রুপগুলিতে দেখি তো যে কাভার নিয়ে অনেক অনেক কমেন্ট হয় যে এই কাভারটা সুন্দর হয় না, এরকম এরকম ইয়া দেয় তারা। সো আই গেস এটা একটা ভালো দিক, আমি মনে করি হওয়া উচিত, কারণ বাইরের দেশে যেরকম প্রচ্ছদ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়, বাংলাদেশে তো আসলে প্রচ্ছদ শিল্পীদেরকে খুব কম টাকা দেওয়া হয়, সেই তুলনায় যে এত ভালো প্রচ্ছদ হয় সেটা আমি খুবই জোস একটা ব্যাপার। হ্যাঁ খুবই সামান্য Absolutely. সুযোগ, তারপরে হচ্ছে খুব সামান্য পেমেন্ট, অনেক রকম চ্যালেঞ্জ, অনেক রকম রাশ। হ্যাঁ, কিন্তু আমাদের যারা তো আসলে লেজেন্ডারি গত আমাদের 2-3 বছর আলটিমেটলি কিন্তু গত 2-3 বছরে প্রচ্ছদের কনসেপ্টটা এত চেঞ্জ হয়ে গেছে যে 2 বছর আগেও কিন্তু আমরা অনুবাদ বইয়ে দেখতাম যে সরাসরি হচ্ছে যে ইংলিশ যেই বইটা সেটার কাভারেই কিন্তু চলে আসছে, অল্প হয়তো একটু এদিক সেদিক হচ্ছে কিংবা একদম হচ্ছেই না। বাট এখন দেখবেন যে অনুবাদ বইগুলো তো খুবই এফোর্ট দিয়ে আলাদা ভাবে প্রচ্ছদ করে, ইভেন যে বইগুলো অনুমোদিত ভাবে অনুবাদ হচ্ছে সেগুলো একদম অরিজিনাল অথররাও পছন্দ করছেন, যে বাংলাদেশি এডিশনের এই অরিজিনাল কাভারটা তাদের কাছে খুবই পছন্দ। তো এটা কিন্তু একটা কম্পিটিটিভ মার্কেটও তৈরি হয়ে গেছে, এখন আলাদাভাবে সব প্রকাশনীও চাচ্ছে যে আমি আমার প্রচ্ছদ ওই প্রকাশনীর চেয়ে বেটার হবে। প্রচ্ছদ শিল্পীদের নিজেদের মধ্যেও চেষ্টা হচ্ছে, যেমন রিজনের কথা একটু আগে হচ্ছে, রিজন আমারও খুবই মানে পার্সোনালি ওর কাজ আমার ভালো লাগে, ওরও প্রচ্ছদের একটা প্যাটার্ন ছিল, ওকেও দেখা যাচ্ছে ওর সবকিছু মানে ভেঙে চুরে নতুন করে নতুন এলিমেন্ট আনতেছে। জুলিয়ান যেমন খুব ভাইব্রেন্ট কালার নিয়ে কাজ করতো, জুলিয়ানের প্রচ্ছদের মধ্যে এখন নানা রকম আলাদা আলাদা টোনিং দেখা যাচ্ছে। তো এটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার যে আমাদের রিডাররা এখন খুবই সচেতন, আমাদের পাবলিশাররাও খুবই এফোর্ট দিচ্ছে, আমাদের প্রচ্ছদ শিল্পীরা একদম নতুন একটা জোয়ার নিয়ে এসেছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ব্যাপারটা যথেষ্ট পজিটিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে একটা সময় যেমন ধ্রুবয়েশ বা সব্যসাচী হাজরা যেমন একটা নতুন ট্রেন্ড, বা কাইয়ুম চৌধুরীর একটা নতুন স্টাইলের একটা ট্রেন্ড ছিল, এখনকার প্রচ্ছদ শিল্পীদের মধ্যে যে মানে সজল ভাই বা কি বলে জুলিয়ান, এদের মধ্যে যে নিজেদের একটা সিগনেচার স্টাইল, এই স্টাইলটা খুবই একটা জরুরি ব্যাপার, যে ওনারা আসলে এইভাবে মানে আমি তো আসলে জোড়াতালি কাজ করি, তো আমার তো কোনো আসলে স্টাইল নাই, কিন্তু আসলে এই স্টাইলের শুরু কিন্তু মানে প্রচ্ছদের যে বৈচিত্র্য, এর শুরু কিন্তু ডিলান করেছিলেন 2011-12 দিকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর একটা ওয়েভ আসলো সজলদের দিয়ে, হয়তো নেক্সট আরেকটা কোনো ওয়েভ আসবে প্রচ্ছদের। নেক্সট একটা ওয়েভ কিন্তু শরীফ ভাই আমার মনে হয় চলে আসছে, কারণ হচ্ছে এখন ওই যে কার্টুনিস্টরা যে বইগুলি করছেন কাভারগুলি, এই যে যেমন রেহনুমা বা মাহতাব,
সো হচ্ছে যে তাদের কভারগুলি কিন্তু অন্যরকম একদম। আপনি বা সিদ্দিক ভাইয়ের বইগুলি যদি দেখেন, ওই কভারগুলি কিন্তু একদম অন্য স্টাইলের ধরনের কভার। বা ইন্ডিয়ান কিছু পচ্চশিল্পীও বাংলাদেশে কাজ করেছেন, যেমন সসিমিরার কভারটা নাবিলের অনেক ডিফারেন্ট একটা কালার টোন, মানে এটা আমি চিন্তাও করতে পারিনি যে এই কালার টোনটা প্রিন্ট করা সম্ভব, বা প্রিন্টে খুব সুন্দর লাগবে দেখতে, এত সুন্দর লাগে দেখতে। বা আপনি যদি রিসেন্টলি দেখেন হচ্ছে তানজিম ভাইয়ের বইটা বিরূপ কথার মানে আমার মনে হয় বেস্ট কভার এই বছরের, যে মানে এত সুন্দর প্রিন্টিং, এত সুন্দর আসছে কালারটা, মানে এটা একটা ওভারঅল আমার কনসেপ্ট ইউনিক টোটালি। ওনার বইয়ের জন্না তানজিম ভাই বলছেন যে এটা হচ্ছে বড়দের জন্য একটা রূপকথা। উনি খুবই সচেতন ভাবে কিন্তু ফ্যান্টাসি শব্দটা বলেননি, উনি বারবার বলছেন এই বইটার জন্না হচ্ছে বড়দের রূপকথা। তো আমরা আগে ছোটবেলায় যখন পড়েছি যে নির্মল বুক এজেন্সি কিংবা দেব সাহিত্য কুটিরের একটু বড় বড় সাইজের রূপকথার বই পাওয়া যেত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর, তখন কিন্তু দেখা যেত খুব ছোট ছোট ভাবে পরি আঁকা, ফুল আঁকা, পাখি। তো এই প্রচ্ছদের মধ্যে কিন্তু সেরকম একটা মনে হয় ওয়াসি ভাই আপনি আটকে গেছেন, ফ্রিজ হয়ে গেছিলেন আপনি। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বলছিলাম যে আমরা ছোটবেলায় ওই রূপকথার যে বইগুলো পড়তাম, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর ছোট ছোট এলিমেন্টস, খুব ম্যাজিক্যাল একটা এনভায়রনমেন্ট। এবং সত্যি কথা, এই কালারটা যখন প্রথম আমি দেখছি আমার মনে হচ্ছিল যে এটা কালার প্রিন্টে কেমন আসবে, মানে এটা আসলে কি হবে, এটা নিয়ে আমি খুব টেনশন ছিলাম। কিন্তু বইটা যখন হাতে নিলাম তখন বুঝলাম যে না, একটা দুর্দান্ত জিনিস হয়েছে আসলে। দুর্দান্ত জিনিস সেটাই। অবসরের তো ওভারঅল প্রোডাকশনও খুব ভালো, যে পেপার গুলি খুব সুন্দর, প্রিন্টিং কোয়ালিটি খুব জোস। তো এই জিনিসগুলি আসলে মানে দরকার, মানে হয়তো এতে প্রোডাকশন কস্ট বেড়ে যায়, হয়তো পাঠকদের বইটা কিনতে একটু কষ্ট হয়, কিন্তু আমি শিওর যে তারা যখন বইটা হাতে নেন তখন তাদের মনে হয় যে আচ্ছা না, যে আমি যে টাকাটা খরচ করছি এই বইটার পিছনে, সেই টাকাটা উসুল। এত সুন্দর পড়া একদিনের জন্য না, বইতে আসলে একজনের জন্য আসে সেটা তো অনেক বছর। এক্স্যাক্টলি। আমরা এখন একটু তো এই টপিকটা টেনে একটু লাস্ট একটা কথা বলে দিই শরীফ ভাই, সরি আমি আবার ইন্টারাপ্ট করে ফেললাম আপনার কথার মধ্যে। তো নেক্সট ওয়েভ নিয়ে যে কথাটা আসলে হচ্ছিল, যে এই প্রচ্ছদের বাইরেও কিন্তু এখন আমাদের কার্টুনিস্টরা অনেক কাজ করছেন। আমরা বইয়ের মধ্যে একদম সরাসরি রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে জাফর ইকবাল স্যারের প্রচ্ছদ গুলো কিন্তু এখন মেহেদী হক ভাই করেন খুব সুন্দর, আলাদা সাইবার পাঙ্ক ইলাস্ট্রেশন থেকে শুরু করে অনেক কিছু। এবার আমরা কার্টুনিস্টের অনেকগুলো কাভার দেখছি, এবং সেটার পাশাপাশি একদম আর্টিস্ট যারা হচ্ছে সারিয়ালিস্টিক আর্ট করছেন কিংবা অনেক রকম আলাদা এক্সপেরিমেন্টাল আর্ট করছেন। বিশেষ করে আমি চন্দ্রবিন্দু প্রকাশনের বইয়ের প্রচ্ছদ গুলো দেখলাম, পরশুদিন পোস্ট করেছিলাম, খুবই সুন্দর সুন্দর আর্টওয়ার্ক নিয়ে মানে বইয়ের প্রচ্ছদ হচ্ছে। যে এই তিনটা বই আমার চন্দ্রবিন্দু এবার এই বছর কালেক্ট করা তিনটা বইয়ের প্রচ্ছদ শুধু দেখ এত চমৎকার। এই বইটার নাম হচ্ছে কুশল ইশতিয়াক ভাইয়ের হারানো জগতে, এটা একটা গল্প সংকলন। এই প্রচ্ছদ করেছেন হচ্ছে ফাইজা ইসলাম, এটা একটা আর্টওয়ার্ক থেকে প্রচ্ছদটা করা। নাহিদ ধ্রুবর বইটা, এটার নাম হচ্ছে উদাসীনতার সঙ্গে থেকো, এটা একটা উপন্যাস, এটার প্রচ্ছদ করেছেন সিপাহী রেজা। আরেকটা বই হচ্ছে চাঁদ গাছ এক পায়ে দাঁড়িয়ে, কুশল ইশতিয়াক, এটার প্রচ্ছদ খুব সুন্দর সিপাহী রেজা করেছে। মানে তিনটা বই কিন্তু একদম ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে তিনটা প্রচ্ছদ করা, মৌলিক প্রচ্ছদ, মানে যতটুকু সম্ভব বইয়ের কনসেপ্ট নামের সাথে মিলিয়ে খুব সুন্দর একটা মেলানকলিক টোন, মানে দেখেই কিন্তু বইটা একদম হাতে নিয়ে দেখতে ইচ্ছা করে না, যে না জানি বইয়ের ভেতরে কি আছে, আমি একটু দেখি। তা আমার মনে হয় নেক্সট ওয়েভটাও কিন্তু আমরা অলরেডি মানে চলে আসছি প্রচ্ছদ বিষয়। একদম একদম। জি শরীফ ভাই, অসীম ভাইয়ের মৌলিক লেখা নিয়ে কিছু আপনি বলছিলেন। আমি মৌলিক উপন্যাসের কথা বলছিলাম, গল্প টল্প মাত্র শুরু করলো সে, তো আমার মনে হয় যে এবার একটু বিগার যাবেন কিনা। ভাই আমার যেটা হচ্ছে যে আমার একটা উপন্যাসের প্ল্যান অনেক আগে থেকে আছে, কিন্তু সেটা আমি আসলে কিভাবে করবো আমি জানি না। বাট আমার যেটা মনে হয় যে আমি আসলে ছোট গল্পের সংকলন হয়তো প্রথমে একটা করব। আমার ছোট গল্পের কিছু প্ল্যান আছে, সেগুলি যদি আমি জড়ো করতে পারি এবং এই সবার সংকলনে যদি না দিতে হয়, তাহলে হয়তো একটা ছোট গল্পের সংকলন আগামী বছর আসতে পারে। উপন্যাসের ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকচুয়ালি দুইটা উপন্যাসের প্ল্যান আছে। একটা হচ্ছে সায়েন্স ফিকশন ধরনের, যেটা নিয়ে আমার অলরেডি আবরার ভাইয়ের সাথে কথা হয়েছে কিছুদিন, যে এরকম একটা জিনিস করতে চাই, বাট ওইটা আমার মনে হয় না খুব শিগগিরই হবে। আর রোমান্টিক উপন্যাস হইতে পারে একটা, যেটা আমি খুবই অপছন্দ করি। আমি পাঠক হিসেবে যদিও সর্বভুক, কিন্তু রোমান্টিক উপন্যাস আমার দুই চোখের বিষ। কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রথম উপন্যাসটি আসলে রোমান্টিক উপন্যাস হবে। তো
দেখা যাক ওইটা যদি শেষ করতে পারি, মানে ওইটা আমার প্ল্যান অনেক আগে থেকে, কিন্তু আমি ওই যেটা ভয় পাচ্ছি যে ওইটা লিখতে গেলে মুরাকামি স্টাইলের হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে ওইটা আসলে মুরাকামি স্টাইলের হোক। তো এখন দেখা যাক যে ওইটা আসলে আমি বলতে পারছি না যে কবে হবে, বাট আমি চেষ্টা করব আগামী বইমেলায় একটা মানে মানে মুরাকামি স্টাইলে কেন হবে? মুরাকামি স্টাইল কেন 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 হতে যাচ্ছে? কারণ হচ্ছে যে মুরাকামি বেশি, মুরাকামি যে আমার পছন্দের লেখক তা না, মানে ওইটা আসলে অনেকে ভুল করেন, কিন্তু হচ্ছে যে মুরাকামির যেই নিজের একটা স্টাইল আছে, একটু বিষণ্ণ, একটু ওই ধরনের, মানে আমার লেখাগুলি আসলে ওই রকমের, মানে কল্পতরুর ছোট গল্প আমার যেটা এবারে, সেটা আপনি পড়লে বুঝবেন যে ওইটার বিষণ্ণ একটা স্যাড ভাই, ওই ধরনের একটা গল্প। তো আমার লেখাগুলিতে ওইটা কেন জানি ওইভাবেই চলে আসে। আর আমি ওই অনুবাদগুলি করছি হচ্ছে যে ওইভাবে চুজ করে ওই বইগুলি যে আমি জানি যে যেটার মধ্যে আমি ওই ভাইবটা রাখতে পারবো অনুবাদে। তো এর জন্য হচ্ছে যে আমি ওইটাই ভয় পাই যে আমি যদি এখন লিখতে যাই, লোকজন মনে করবে যে হ্যাঁ ওকে, এটা তো ওই মুরাকামির গল্পের মতো হয়ে গেল। মানে মুরাকামির ভাইবটা থাকুক সমস্যা নেই, কিন্তু ওই গল্পের মতো হয়ে যাচ্ছে এটা আমি চাই না। এর জন্য হচ্ছে ওটা নিয়ে টাইম নিচ্ছে যে আসলে গল্পটা দাঁড় করানোর জন্য। এখন দেখা যাক। ভাইব আপনি কাটাতে পারেন, এই ভাইব খুব সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে আপনি পুরোনো কিছু রোমান্টিক উপন্যাস পড়েন, কাশেম বিন আবু বকর পড়েন, তারপরে ইন্দ্রনাথ হক মিলনের কিছু বই পড়েন, তারপরে দেখবেন যে আপনার এগুলি কেটে যাচ্ছে। ওইটাই তো ভয়ের ব্যাপার, মানে কারণ হচ্ছে যে আমি তো রোমান্টিক উপন্যাস দুই চোখে দেখতে পাই না। এখন হচ্ছে যে ওইগুলো এখন পড়তে গেলে তো আমার তাহলে খবর হয়ে যাবে। এখন শরীফ ভাই উল্টা ঘটনাও কিন্তু ঘটতে পারে। ধরেন যে কৌশিক ভাই যখন বললো যে উনি মুরাকামি পড়ে অনেক বেশি ইনফ্লুয়েন্সড, উনি ভয় পান যে ওখানে ওনার লেখা একটু মুরাকামির ছাপ পড়ছে, তো দেখা গেলো যে কৌশিক ভাই এটা ছেড়ে একদম একদম থরো কাশেম বিন আবু বকর পড়া শুরু করে দিচ্ছে, বাংলাদেশের সবচেয়ে ফেমাস রোমান্টিক সাহিত্যিক। পরে হচ্ছে কৌশিক ভাই তখন 1 বছর পরে আবার বলতেছে আমি ভয় পাচ্ছি আমার লেখা এখন ওনার ছাপ আবার না পড়ে। এরকম করে করে কিন্তু উনি পিছায়া যাবে। হ্যাঁ সেটাই না, আমি আসলে মুরাকামি পড়ে ইনফ্লুয়েন্স সেটা বলতেছি না, বাট আমার লেখা, মানে আমি যখন মুরাকামির বই পড়ছি তখন আমার মনে হচ্ছে যে আমি যে স্টোরিটা বলতে চাই সেই স্টোরিটা মুরাকামিও ওইভাবেই বলছেন। তো মানে এটা আসলে কোইন্সিডেন্স হতে পারে। মুরাকামি বেশ কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, মানে যখন মুরাকামি পড়া হয় অনেক বই পড়তে গিয়ে কিংবা স্টোরি পড়তে গিয়ে মনে হয় যে মুরাকামি বোধহয় গল্পটা আমার জন্য লিখছে। এটা কিন্তু শুধু মুরাকামির ক্ষেত্রে না, মানে আমি এটা মুরাকামি বললাম কারণ মুরাকামির গল্পগুলি বেশিরভাগ পাঠকের পড়া, যেমন ইউকো ওগাওয়া রিভেঞ্জ, এই গল্পটা আমার মনে হয়েছে যে আমি এই গল্পগুলি লিখলে আমি এইভাবেই লিখতাম, বা এডগার ক্যারেটের গল্পগুলি। তো মানে এই ধরনের ওনাদের একটা স্টাইল আছে। খুব রিসেন্টলি বললাম, আপনার এই হয়তো 5-7 দিন আগে বললাম, এবং দেখলাম যে খুবই ছোট ছোট গল্পগুলো যে খুবই ইন্টারেস্টিং গল্প একটা, এবং ওগুলি খুব ইনফ্লুয়েন্সিয়াল আসলে। হ্যাঁ, তো আমারও ওই ধরনের টোনের গল্পগুলি বলতে ভালো লাগে। শুনতে পারিনি। এডগার ক্যারেট। হ্যাঁ এডগার ক্যারেট। তো মানে আমারও ওই ধরনের, মানে একদম ছোট গল্প লিখতে ইচ্ছা করে, একদম ওই টোনে মানে আমার গল্প লিখতে ইচ্ছা করে। তো এখন হচ্ছে যে বিশেষ করে আমি বরং বলবো যে আমি আসলে বেশি ইনফ্লুয়েন্স এডগার ক্যারেটকে দিয়ে, কারণ আমার গল্প কোনোভাবেই 1000 ওয়ার্ডের বেশি যাইতে চায় না। এটা মানে অতীন্দ্রিয়র ক্ষেত্রেও সেটাই হয়েছে, গল্পতরুর ক্ষেত্রেও সেটাই হয়েছে। মানে আমি গল্প লিখতে গেলে আমার কেন জানি ওয়ার্ড বাড়ে না। লোকজন কিভাবে এত ওয়ার্ডের গল্প লিখে বলে উপন্যাস লিখে, ওয়ার্ড না লিখলে তো উপন্যাস লিখবো কিভাবে, মানে উপন্যাসটা একটা বিশাল ব্যাপার। আপনি চ্যাপ্টার ধরে ধরে লিখবেন, একটা চ্যাপ্টার 1000 ওয়ার্ড করে লিখবেন, এইভাবে আস্তে আস্তে সবগুলিকে কানেক্ট করবেন। দেখা যাবে আমরা একটা চ্যাপ্টারই 100 ওয়ার্ড করে হয়েছে, 100 ওয়ার্ডের মধ্যে প্রতিটা চ্যাপ্টার। আপনি নিয়াজ মেহেদী ভাইয়ের সাথে কথা বলে ওই যে আওলাদ মিয়ার ভাতের হোটেল স্টাইলে একটা উপন্যাস লেখেন, ওইখানে তো 7টা আলাদা গল্প ছিল, নিয়াজ ভাই খুব সুন্দর ভাবে এক্স্যাক্টলি আমার মনে হয় ওরকমই করতে হবে। আমি উপন্যাসটা অ্যাকচুয়ালি ওইভাবেই প্ল্যান করছি যে আমি আসলে 3টা গল্প আপনার যে অনুবাদ যেটা রিভেঞ্জ, সেটাও তো বেসিক্যালি এরকমই, আলাদা করেই তো গল্পগুলো সবই। হ্যাঁ, এইজন্যই আমি বললাম যে ওনাদের ওই টোনগুলির সাথে আমার অনেক চিন্তা ভাবনাটা মিলে, যে আমি 5টা ছোট গল্প লিখবো, 5টা ছোট গল্প কিন্তু কানেক্টেড একটা আরেকটার সাথে, সবটা মিলে একটা হয়। ভাই আপনি কিন্তু সাটেল ভাবে এই কাজটা করে যাচ্ছেন, আপনি রিডারদেরকে অলরেডি এই সাটেল মেসেজটা দিয়ে দিয়েছেন। আমি এইমাত্র এটা আবিষ্কার করলাম, এটা কিন্তু একটা ষড়যন্ত্র ছিল। কারণ আপনি এই যে অছুইসির যে জু বইটা করছেন কিংবা গত করছেন, গত কিন্তু একদম এই স্টাইলেরই জিনিস। আমি সেটাই বললাম যে আমি তো সেটাই বললাম, আমি যেই গল্পগুলি মনে করছি যে আমি এই ভাইবটা রাখতে পারবো, যে তারা যে ভাইবটা রাখতে চাইছে, আমি শুধু সেই বইগুলি অনুবাদ করছি। তো আমার অনুবাদ বইগুলি কিন্তু আসলে ওই ধরনের মিল আছে সবগুলিতে, যে হয় আইদার ওরকম ডিপ্রেসিভ একটা ভাইব আছে, অথবা এরকম ছোট গল্প কানেক্টেড। আমার এই ধরনের জিনিসগুলি ভালো লাগে, তো এই জন্যই আমি ওই বইগুলি সিলেক্ট করছিলাম অনুবাদের ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের একটা বইয়ের বিষয় একটু জানতে চাই। আপনার কায়সার কবির ভাইয়ের একটা মানে কোরিটেন একটা মৌলিক বই আছে,
সেই বইটার বগল মানে ওটা তো মানে পাঠকের চাহিদার শীর্ষে ছিল। তো প্রথম এডিশন একদম 10 দিনের মাথায় যখন আউট অফ স্টক হয়ে গেল, তো এটার নতুন এডিশনটা কবে আসবে আমার কাছে অনেকে জানতে চাচ্ছেন। আমার মনে হয় এই লাইভে সেটা একটু বলে দাও। আসলে এটা নতুন তো এডিশনটা আমরা আপনি বলতে যদি পারবো। আপনি পারমিশন দিলে আমি একটু এটা এক্সপ্লেইন করতে পারি কৌশিক ভাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এটা হচ্ছে যে মনে করেন ওয়াসি ভাই যেসব মনে করেন লেজেন্ডারি পিস অফ আর্ট আর লিটারেচার, হ্যাঁ, ওগুলো সীমিত সংখ্যায় রাখলে ওটার ভ্যালু বেড়ে যায় আর কি। যেরকম আপনি তো কমিক্স টমিক্স পড়েন, যে ফার্স্ট ইস্যু তারপর সেকেন্ড ইস্যু এগুলো কিন্তু এক সময় শেষ হয়ে যায় আর কি। এরপরে কিন্তু ইচ্ছা করেই আর নতুন করে বের করা হয় না, যাতে যেগুলো ওটা কৌশিক ভাই লাখ লাখ টাকা দিয়ে কিনে কালেক্ট করে রাখে। হ্যাঁ, আমি আমাদের না, এটা strategy টা তুমি ওইটাই। করো। হ্যাঁ না, এটা- এই বইটা হচ্ছে যে এটা খুবই মানে প্রকাশক আমাদের উপর ভরসা ছিল না দেখে উনি আসলে খুবই কম ইস্যু বের করছিলেন, মানে প্রিন্ট করছিলেন। হ্যাঁ তো হচ্ছে যে তারপরে যখন এটা খুব দ্রুত শেষ হয়ে গেল, তারপরে মনে হয় 2টা না আরো 3টা এডিশন করা হয়েছে, কিন্তু সেগুলিও এরকম দ্রুত শেষ হয়ে গেছে কালেক্টরস আইটেম হিসেবে। এখন আমি জানি না যে আবরার ভাই যদি, আবরার ভাইকে বললেই তো বলে যে বই আছে, কিন্তু আসলে পাঠক যায় পায় না। এখন আমি জানি না এটা আসলে কি হবে, এটাই বাট এটাই। হ্যাঁ, আমি এরকম আসলে আমরা পাঠক আরেকটা হিসেবে আরেকটা দাবি বইয়ের প্ল্যান তো করতেছি আমরা, এরকম সেকেন্ড পার্ট যেটা, সেটা কায়সার স্পেশাল শুনুন। এডিশন। আমরা কি যে মানে আপনি কি বগল লাভার কথা বলতেছেন নাকি, যে কয়েকদিন আগে যেটা পোস্ট দিলাম ওইটা? কয়েকদিন আগে বগলবন্দির পোস্ট কথা বলছি। ও কয়েকদিন আগেরটা, ও এটা হচ্ছে ওয়াসি ভাই, এটা হচ্ছে আমি আর কৌশিক ভাই সাইফাই একটা, এটা হচ্ছে মঙ্গল গ্রহের মলম পার্টি। আমি জানি না আপনি কভারটা দেখেছেন নাকি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা একটা সুপারহিট একটা মানে সাইফাই অ্যাকশন থ্রিলার ধর্মী একটা বই হবে আর কি। তো ওইটা আসতেছে ভেরি সুন। না আমি বগলবন্দির একটা স্পেশাল কালেক্টরস এডিশনের দাবি জানাচ্ছি, যেটা হচ্ছে আপনারা ওই যে ইয়ে করবেন, জাফরান মধু মিশানো কালি দিয়ে একদম 7 কপি হাতে লেখা হবে। এখন ওই সুন্দর হাতে লেখাওয়ালা কাউকে পাইলে ওইটা হাতে লেখানো হবে ওইটা। আমার হাতের লেখা সুন্দর ভাই, আমাকে টাকা টুকা দিয়ে না আমি লিখে দিব। আমরা কৌশিক ভাই, আমরা ওয়াসি ভাইকে পাণ্ডুলিপিটা দিয়ে দিতে পারি, আমাদের যে ওয়ান পিস পাণ্ডুলিপি ওইটা দিয়ে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে। আজকে বইটা শরীফ শরীফ ভাই, ভাই হাতে এটা- আমার বই দেখতে পাচ্ছি। আধারে গহীন নিরুদ্দেশে। এটা কিন্তু জুলিয়ানের প্রথম প্রচ্ছদ ছিল শরীফ ভাই। তাই না? এবং এই বইটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা বই। আমি বলি যে এরকম বই ওয়াসি এরপরে কেন লিখলো না, কিংবা এই থ্যাংক ইউ ভাই। কেন লিখলো না, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বই। কায়সার কি পড়ছেন কিনা এই বইটা? না, এটা পড়ি নেই, আমি এটা এখনো পড়ি নেই। এটা মাস্ট রিড। কিন্তু আমরা যে এখন আমরা যদি একটু ওয়াসি ভাইয়ের উপর স্পটলাইটটা ফেলি, উনি তো এই মেলায় একদম ভালোই অনেকগুলো বই আমাদেরকে দিচ্ছেন। সেটার ওনার প্রোফাইল থেকে একটা ছবি আমি পেয়েছি, সেটা আমি একটু শেয়ার করে ফেলি। এই যে এই ছবিটা, খুবই সুন্দর একটা ছবি তুলেছেন উনি ওনার সব কালেকশনের মধ্যে থেকে। তো ওয়াসি ভাই, মানে আপনি অলরেডি একজন এত ব্যস্ত মানুষ, যেটা সবসময় আপনার উপর আমার রেসপেক্ট, যে একজন মানে মানে কি বলবো, মানে 24/7 ডক্টর হওয়ার পাশাপাশি আপনি যেই হারে বই পড়েন, বই লেখেন, আমি জানি না আপনি কিভাবে করেন। তো প্রথমত বলেন যে আপনার বর্তমান অবস্থা কি, কেমন আছেন? বর্তমান অবস্থা ভালো আছি। বাসায় হচ্ছে আরেক দফা সেকেন্ড করোনার ওয়েভ চলছে, মানে গত বছরের আচ্ছা। পরে আবার আরেক দফা আমার বাসায় জি। এই মুহূর্তে পজিটিভ। তো তারপর সেকেন্ড ওয়েভটা ঢুকে গেছে। আর ওভারঅল হচ্ছে প্রফেশনাল লাইফের কথা যদি বলি, মানে আবারও হচ্ছে হসপিটাল ভর্তি রোগী অনেক বেশি চাপ যাচ্ছে, কারণ সার্বিকভাবে কোভিড পরিস্থিতি আসলে বাংলাদেশে ভালো না। ওই দিক থেকে চিন্তা করলে খুব একটা ভালো নাই। আবার অন দি আদার হ্যান্ড যদি চিন্তা করি, একদিক থেকে ভালোই আছি, কারণ বাসায় যে অল্প সময়টুকু থাকি, বেশ বইটই পড়া হচ্ছে, লেখালেখি বেশ করা হয়েছে এবার। কারণ মেলায় আপনি দেখালেন যে ছবিটা, আমি নিজে আসলে এক্সপেক্ট করিনি যে এবার আমার এমনিতে আমি অন্য মেলাতে যে পরিমাণ কাজ করেছি, এবার মনে হলো যে আমার কাজের পরিমাণ একটু বেশি, সেটা গল্প সংকলন মিলে। এবং এখানে আরেকটা বই কিন্তু নাই কায়সার কবির ভাই, আমার ওই যে নিষ্পত্তি 3 নামে একটা গল্প সংকলন আদিত থেকে, ওটাও আমার সম্পাদনায়, বিশাল বড় সাইজের একটা গল্প সংকলন, ওটাও কিন্তু এখনো পাবলিশ হয়নি, সামনে হবে। তো আমার আরেকটা বই আছে যেটা এখনো আনপাবলিশ। আচ্ছা আচ্ছা, তো একটু যদি সামারি দেন যে কি কি মৌলিক, কি কি সংকলন, কি কি সম্পাদনা করেছেন বইগুলো। সামারি বলতে হচ্ছে গল্প সংকলন এবার হচ্ছে আমার 4টা গল্প সংকলন আমার লেখা আছে। প্রথম যেটা সেটা হচ্ছে যে অতীন্দ্রর কথা বলছিলাম, অতীন্দ্রতে আমার একটা এক্সপেরিমেন্টাল গল্প আছে, গল্পটার নাম সব ধ্বনি সব রং মুছে গেলে পর। এটা হচ্ছে মানে কয়েক রকম ফোবিয়া এবং হচ্ছে হিউম্যান সেন্স, যে ষষ্ঠ ইন্দ্রিয়, সেটাকে ফোকাস করে লেখা একটা গল্প। এটা হচ্ছে আসিল ব্রাদার্সের বই, প্রান্ত ঘোষ দায় এবং সালমান হকের সম্পাদনায় এসেছিল।
এটা মোটামুটি হচ্ছে মানে প্রান্তদা আমাকে বলতে 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 অতিষ্ঠ হয়ে, আমি লেখা দিতে খুবই জ্বালাই, মানে আমার কাছে যখন হ্যাঁ। কোনো সম্পাদক প্রকাশক লেখা চান আমি খুবই ডিস্টার্ব করি। আমি বলি যে আমি দিচ্ছি, রাতে দিচ্ছি, কালকে দিচ্ছি, করতে করতে হচ্ছে আমি নানা রকম উল্টাপাল্টা এক্সকিউজ দিয়ে দিয়ে অনেক দেরিতে আলটিমেটলি আমি গল্প দিই। তো প্রান্তদা একদম ত্যক্ত বিরক্ত হয়ে তারপরে আমি ওনাকে এই গল্পটা দিয়েছিলাম। তো এটা গেল। গল্প তরুতে হচ্ছে আমার কৌশিক ভাইয়ের সাথে সম্পাদনা করা। এখানে হ্যাঁ। আমার একটা গল্প আছে। এই গল্পটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম প্লাস বিশুদ্ধ বাংলা যে ফোকলোর আছে সেটার একটা কম্বিনেশন। গল্পটার নাম হচ্ছে বুড়িচাঁদ বেনজলে ভাষার পর। এই বইটা কৌশিক ভাইয়ের সাথে আমি সহ সম্পাদনা করেছি। আমাদের খুবই প্রিয় একটা কাজ। আমার জি। মনে হচ্ছে যে এখন পাঠকরাও বেশ ভালো রেসপন্স দিচ্ছেন, এবং আমরা তো সেলফ অ্যাক্লেমড, আমাদের একটা দাবি আছেই যে মেলার সেরা গল্প সংকলন। তো হ্যাঁ। এখানেও আমার গল্পটা খুবই অন্যরকম। এখন পর্যন্ত আমি এরকম কোনো গল্প লিখিনি, এবং এই গল্পটা লিখতে গিয়ে মানে আমি এত বেশি মানে ডেপথ ফিল করছিলাম গল্প। আমার কাছে মানে আমি থাকে না কিছু লেখা যে আমরা পার্সোনালি খুবই ফিল করি যে এই লেখাটার প্রতি হয়তো আমার একটা রেসপন্সিবিলিটি আছে। তো সেখান জি। থেকে আমার মনে হচ্ছিল যে এই গল্পটা আসলে আমার কিছুটা ইনজাস্টিস হয়ে গেছে। এই গল্পটাকে আমি একটা উপন্যাস করলে আমার জন্য বেটার হয়। তো এই বইয়ের যে গল্পটা সেটাকে আমি সামনে একটা উপন্যাস করতে যাচ্ছি। সেম নামেই হবে, বুড়িচাঁদ ওকে। বেনজলে ভেসে যাওয়ার পর। হুম। আরেকটা গল্প সংকলন হচ্ছে সতীর্থ থেকে বের হয়েছে, থ্রিল এক্সপ্রেস, পেপার ব্যাক একটা গল্প সংকলন। এখানে আমার একটা গল্প আছে, একটি খুনের তদন্ত। এটাও বেশ সুন্দর একটা বই। এখানে আমার সঠিক সংখ্যাটা মনে নাই, এখানে বেশ কয়েকজন লেখক আছে, সম্ভবত 27 কিংবা 30 জন লেখকের গল্প আছে। তার মধ্যে ওয়াও। একদম মোহাম্মদ জাফর ইকবাল স্যার থেকে শুরু করে মোহাম্মদ তনুর আলমগীর হ্যাঁ। এবং অনেক নতুন লেখকও আছেন। তো এবং পেপার ব্যাকে আমার মনে হয় না এত মোটা কোনো পেপার ব্যাকে এর আগে কখনো কোনো এত সুন্দর একটা সংকলন হয়েছে দেশে। জি। থ্রিল এক্সপ্রেস এটা গেল। হ্যাঁ। এর বাইরে হচ্ছে আদি প্রকাশনী থেকে নিশুতি 3 নামে একটা গল্প সংকলন আসবে। সেখানেও 32 জন লেখকের গল্প আছে। সেটা আমার সম্পাদনা করা, ওটা লকডাউনের কারণে বের হয়নি, হয়তো সামনে পাবলিশ হবে। মৌলিক কাজ এগুলো গেল। এর বাইরে হচ্ছে কৌশিক ভাই যেটা একটু আগে দেখালাম, ব্রোকেন স্টার্স, ইনভিজিবল প্ল্যানেটস এর ধারাবাহিকতায় যে চাইনিজ সাইফাই সংকলনটা এসেছে আফসার ব্রাদার্স থেকে। এখানে আমার অনুবাদ করা গল্পটার নাম হচ্ছে কামিং অফ দ্য লাইট, চেন কুইফেনের একটা সায়েন্স ফিকশন গল্প আমার অনুবাদে এখানে থাকছে। এর পাশাপাশি অবসর প্রকাশনী থেকে পাওলো কোয়েলোর যে লাস্ট বইটা, নতুন বই দি আর্চার, সেই বইটার একটা অনুবাদ এসেছে, যেটা হচ্ছে একটা কালারফুল ইলাস্ট্রেটেড এডিশন। আমি একটু দেখিয়ে দিলে মনে হয় ভালো হয়। কৌশিক ভাই চমৎকার একটা প্রচ্ছদ করেছিলেন, মূল প্রচ্ছদের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে, এবং বইয়ের ভেতরটা মূল যে বইটা কালারফুল অরিজিনাল বই আদলেই এটা একটা পুরো আপনি ফ্রিজ হয়ে গিয়েছিলেন, আবারও মনে হয় আসছেন। আমাকে দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তো বলছিলাম যে আর্চারের যে বইটা সেটা হচ্ছে মূল বইয়ের অনুসরণ করি। আমরা হচ্ছে একদম অবসর প্রকাশনী থেকে ইলাস্ট্রেটেড ভার্সন এডিশনটাই করেছি অ্যাজ ইট ইজ, একদম মূল বইয়ের। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে। আমার মনে কালেক্টরস হিসেবে যদি কেউ এটা সংগ্রহ করতে চান তাদের জন্য এর বাইরে হচ্ছে মনস্টার কলস নামে আরেকটা বই এসেছে বুক স্ট্রিট থেকে, সেটা মেলার আগেই ছিল। ওটাও একটা ইলাস্ট্রেটেড এডিশন, আমার খুবই পছন্দের একটা বই। ইশরাক অন্নবের সাথে যৌথভাবে বাতিঘর থেকে অনুবাদ করেছি অডিশন নামে একটা জাপানিজ বই, রিউ মুরাকামির বই। আর সবচেয়ে যেটা বড় আকর্ষণ, আমাকে 1 মিনিট একটু সময় দিতে হবে কায়সার ভাই, আমি একটু আসছি, 1 মিনিট আপনার একটু কথা বলুন। কোনো সমস্যা নেই, অবশ্যই অবশ্যই। তো শরীফ ভাই, একটা জিনিস যেটা সবসময় খেয়াল করেছি যে আমাদের যে ওয়াসি ভাই, উনি মানে ইউজুয়ালি দেখা যাচ্ছে যে যারা অনুবাদ করে তারা অনুবাদই করে, মাঝে মাঝে মৌলিক ছোট গল্প লেখে। যারা মৌলিক বই লেখে, উপন্যাস লেখে, তারা একসময় অনুবাদ হয়তো করতো। কিন্তু ওয়াসি ভাইয়া কিন্তু মানে 2 পা 2 নৌকাতেই ইকুয়ালি রাখা, যে উনি যে মানে ইকুয়াল ভাবে অনুবাদও করেন, ইকুয়াল ভাবে আবার মৌলিকও লিখে যাচ্ছেন। তো এই জিনিসটা আমি জানি না উনি কেন করেন। এখানে খেয়াল করবেন, মৌলিক আছে, ছোট গল্প আছে, যে অনুবাদ ছোট গল্প, অনুবাদ বড় গল্প। তার মানে আপনি মানে সবগুলি মানে কোনো সেক্টর বাদ নেই। যেমন আমি অনুবাদ করতাম, সম্পাদনা করছেন বাংলাদেশের 12-13 লাস্ট অনুবাদ করেছি। এরপরে আমার অনুবাদে যাওয়া হয়নি, কিংবা ছোট গল্প অনুবাদ সেদিকেই যাওয়া হয়নি, কারণ এই যে চাকরি করি তাতেই মনে হয় যে অনেক সময় চলে যাচ্ছে, এই সময় পাই না, সেই সময় পাই না, একটু একটা মুভি দেখি, একটা সিরিজ দেখি,
তাতেই তো আপনার বছরে একটা দুটো বই লিখতে গেলেই অবস্থা। এর মধ্যে আবার অনেকে গল্প টল্প চায়, তো মাত্র 2টা গল্প দিয়ে আমি পেয়ে গেছি। তো ও কতগুলি কাজ করছে আমি তো হিসাব করে পাচ্ছি না। ও তো আসলে আর উনি ভয়ানক অবিশ্বাস্য। ভয়ানক বইও পড়ে। উনি মানে যেই লেভেলে বই পড়ে হ্যাঁ, উনি মানে আনবিলিভেবল। আমার মনে হয় কি আর আমার একটা সেটা থিওরি আছে শরীফ ভাই, আমার একটা কনস্পিরেসি থিওরি আছে যে কেন ওয়াসি ভাই মানে এত বই পড়তে পারে লেখালেখির পাশে। আমার মনে হয় যে উনি হাসপাতালে যখন রোগী দেখেন, রোগীকে রোগী বইটা দেখে না ধরা দিয়া বোধহয়। বলেন যে এই না রোগীকে বইটা ধরাই দিয়া বলে যে এই বইটা পড়, আমি দেখি তোকে চেক টেক করি। তো ওই রোগী বই পড়ে পড়ে শোনায়, উনি চেক করে আর কি যে টেম্পারেচার ঠিক আছে নাকি, সব রুমে টুমে ঘুরে টুরে দেখে আর কি। এছাড়া আসলে আমার কোনো এক্সপ্লেনেশন নাই এটা, মানে আমি জানি না উনি কিভাবে করে। কিন্তু এমনি ওয়াসিফ ভাইয়ের লেখা আমি পড়েছি, যে বাক্যে অশ্রুত অন্ধকার, তারপর ওনার অনুবাদও পড়েছি, ওই যে উনি একটা দ্য গার্ল অন দ্য ফ্রিজ এডগার ক্যারেক্টার বইটা অনুবাদ করেছেন। তো মানে মানে আমি কখনো কোনো ঘাটতি বা কিছু পাইনি মানে ওনার লেখার ব্যাপারে। আপনার আর কৌশিক ভাইয়ের মতামত জানতে চাচ্ছি যে ওনার সোফার লেখা কোন কাজগুলো আপনাদের খুবই প্রিয়? আমি যে একটা বইটাকে দেখালাম আধারের গহীনের নির্দেশে, এটা তো আমি যখন ফার্স্ট পড়লাম এটা দেখে তো আমি মানে খুবই অবাক হয়েছি যে এত ধরনের একটা কাজ। আর তারপর আমার ওই যে অশ্রুত অন্ধকার ওই গল্পগুলি পড়া হয়েছে, কিন্তু অনুবাদগুলি আমার আসলে পড়া হয়নি, কারণ আচ্ছা। ওই মৌলিক গল্প পড়তে আমি আসলে অনুবাদ পড়ার সময় পাইনি। কিন্তু আমার মনে হয় যে মৌলিক লেখার মধ্যে সে যদি আরো সময় দেয় আমার মনে হয় যে সে ভালো হবে। কারণ তার গল্প চুজিং মানে সেটিং কিংবা চরিত্র এগুলো কিন্তু একটু ডিফারেন্ট। মানে আপনি যদি আমি লিখি তার সেটিংটা কিন্তু আলাদা। সে কিন্তু জাদু বাস্তবতা এই ধরনের সাবজেক্ট গুলো হুম কিন্তু সে নিয়ে আসে। তো এটা একটা ডিফারেন্ট জিনিস যেটা আমি লিখছি না, কিংবা সচরাচর আমার সাথে যারা লিখছে তারা অনেকেই এই জিনিসগুলিতে হাত দেননি, কিন্তু ওয়াসি কিন্তু এগুলি রেগুলার করে যাচ্ছে। যেমন বেনচ যে গল্পটার কথা বললাম আমি এখনো পড়ি নাই, কিন্তু আমি যে ফিডব্যাক দেখেছি আমার মনে হচ্ছে যে ওটা জাদু বাস্তবতা বেস্ট কোনো গল্প হবে। তো আমি কিন্তু আচ্ছা। সেই ধারায় লিখিনি তো ওর এই ধরনের কিছু এক্সট্রা কিছু কাজ আছে যেগুলি মানে প্রশংসা করার মতো। হুম, হুম, হুম। কৌশিক ভাই আপনার কোনো পছন্দের লেখা ওয়াসিফ ভাইয়ের? কারণ আমি জানি যে এডগার ক্যারেক্টার সেটা আপনি আর উনি মিলে একসাথে অনুবাদ করেছিলেন। তো এমনি ওনার মৌলিক গল্প, ছোট গল্প বা উপন্যাস আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটা ওনার? আহ, আমার এখন আসলে ওইভাবে বলা মুশকিল, কারণ হচ্ছে যে আমি আসলে ওইভাবে ওর লেখা পড়ি নাই, শুধুমাত্র যে বাক্য অশ্রুত অন্ধকার ছাড়া। আদার গহীনের উদ্দেশ্যে আমি পড়ি নাই। ওর অনুবাদই আমার আসলে বেশি পড়া হয়েছে। যেটা হচ্ছে যে এডগার ক্যারেটের বইটা আসলে ওরই আইডিয়া ছিল, কারণ এডগার ক্যারেট মানে ও যেহেতু প্রচুর বিভিন্ন রাইটারের বই পড়ে, এডগার ক্যারেটের কথাই আমি জানি ওর কাছ থেকে। তো এডগার ক্যারেটের গল্পগুলিও আসলে পড়া, মানে মানে ওর অনুবাদগুলি আমার পড়া। তারপরে হচ্ছে আফটার ডার্ক, তানজিম ভাই আর হচ্ছে ওয়াসি মিলে হচ্ছে মুরাকামির একটা বই অনুবাদ করছিল, ওইটাই অ্যাকচুয়ালি আমার ওর পড়া ফার্স্ট অনুবাদ। খুবই ভালো আচ্ছা। লাগছিল। সো এডগার ক্যারেট তো গেল, প্লাস হচ্ছে যে আমরা তো আরো প্রজেক্টের যে কাজগুলি করছি বা মানে কিছু আমাদের আরো একসাথে কাজ করার কথা আছে সরি সেগুলিরও ভাই, আমি অনুবাদ বেশ দেখছি। কয়েকবার এর মধ্যে দৌড়াদৌড়ি করে গেছিলাম, আমার না একটু না না, ঝামেলা সমস্যা ছিল। নেই, বাট সমস্যা নেই, কোনো এখন সমস্যা নেই। পর্যন্ত আমার ধারণা হচ্ছে যে আমি না পড়লেও, মানে আমি যতটুকু জানি, যদিও আমাদেরকে এটার আগে বেটা রিড করতে দেওয়া হয়েছিল, বাট আমার মনে হয় এটা ওর বেস্ট কাজ হইতে যাচ্ছে। আমি এখন হুম পুরোটা যেহেতু পড়ি নাই ফাইনালি, তো আমি এখনো জানি না। মানে ও আমাকে আগেই ওয়ার্ডের ফাইল পাঠায় বলছে যে ভাই পড়ে দেখেন, আমাদের অনেকেই পাঠিয়েছিল। আমি বলছি যে ভাই আমি এইভাবে ওয়ার্ডের ফাইল পড়তে পারি না, আমাকে হাতে বই হুম দিতে হবে সুন্দর মতো, তারপরে হচ্ছে আমি বই পড়বো। বাট কাহিনীটা যেহেতু আমি জানি যে আসলে কি হচ্ছে এখানে, কিন্তু আমার মনে হয় যে এটাই ওর বেস্ট কাজ হতে যাচ্ছে। হুম। তো কয়েকদিন আগে আমি দেখছিলাম যে হান্নান বোতলে পরি আটকে রাখে, এটা ওই যে তাসনিম আপু, যে একজন হচ্ছে বুক টিউবার, মানে ইউটিউবে বুক রিভিউ করে, ওনার রিভিউটা দেখলাম। মানে আচ্ছা। উনি খুবই চমৎকার একটা রিভিউ দিয়েছেন। মানে আমি জানতাম যে বইটা ওয়াসিফের সাথে এটা নিয়ে আমার ওই যে রেডিও ঢোকের শোটা করা হয়েছিল, তো ওখানে উনি একটা ভালো আইডিয়া দেন যে বইটা কি নিয়ে হবে। তো এইটার জন্য পার্টিকুলারলি আমার মনে হয় রাইট টিজি হচ্ছে আমি, মানে যারা সবসময় পপ কালচার নিয়ে পড়ে থাকে অনেক, মানে এই ঘাটাঘাটি করে এই জিনিসগুলা, মিথোলজি বলি বা কমিক্স বলি, তো আই থিঙ্ক আই এম দ্য রাইট টিজি। তো এই বইটা ডেফিনেটলি আমি কিনবো। তো ওয়াসিফ ভাই, এই যে মৌলিক বইটা, মানে এটা হচ্ছে কিন্তু আপনার অন্যান্য কাজ থেকে একদম ভেরি ডিফারেন্ট, মানে একদম আলাদা। তো এই জন্য একটু হালকা পাতলা বললেন যে কিভাবে এরকম একটা আইডিয়া মাথায় আসলো। কিন্তু তার আগে বলে রাখি যে এটার থেকেও আরো বেশি যেটা আমি বই নিয়ে এক্সাইটেড, যেটা এখনো মনে হয় পাবলিশ হয়নি, সেটা হচ্ছে জাকির হোসেন রোড। তো ওইটা জাকির ওইটা হোসেন নিয়ে, আসলে হ্যাঁ ওইটা জাকির ওইটাও হোসেন কলার আসবে। হ্যাঁ।
হান্নান নিয়ে কথা বলা আগে 2 মিনিট একটু একটা কথা। আচ্ছা ওয়াসিফ ভাই, আপনার নেটটা আটকে আটকে যাচ্ছে, মানে আপনি একটু পর পর আটকে যাচ্ছেন। আচ্ছা অডিশন অডিশন দেখতে পাচ্ছি এখন এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্ণবের সাথে আমার এই বইটা এবার রিউমুরা কামির ইশাক অর্ণবের সাথে অনুবাদ, অডিশন পাতিঘর থেকে বের হয়েছে। আর মনস্টার কলস এর কথা একটু আগে বলছিলাম কায়সার ভাই, এটা আমার নিজের খুবই পছন্দের একটা বই। আপনার পড়া আছে নাকি জানি না, আমি সাজেস্ট করবো ইংলিশ বাংলা যে এডিশনই পড়েন বইটা অবশ্যই পড়বেন, মুভি না দেখে বইটা পড়বেন। শরীফ ভাই কি মনস্টার কলস বইটা পড়া? আচ্ছা আচ্ছা, তো এটাও হচ্ছে বুকশিট থেকে মুভি আছে ভাই, বাট এটা পড়েন না, এটা আমি আপনাকে পৌঁছায় দিব, আমি এই বইটা আপনাকে পৌঁছায় দিচ্ছি। তো এটাও হচ্ছে এই যে ভিতরে একটা এডিশন করা, মানে এটা পুরাটাই ইলাস্ট্রেশন করে করা গেল। আচ্ছা, শরীফ ভাইকে একটা বিশেষ ব্যাপারে ধন্যবাদ, সেটা হচ্ছে যে আমি মোটামুটি গত আমার 19 সালটা লেখালেখি থেকে বেশ বড় একটা পজ গেছি। তো 20 সালেও আমার মেলাটা মিস যেত। তো রেডিও হোলের যে শোটা আমরা করলাম রাত্রেবেলা, শরীফ ভাই ছিল, আমি ছিলাম, আমরা হচ্ছে অবসরের একটা প্যানেল গিয়েছিলাম আর কি। তো গত বছরও বেসিক্যালি আমার কোনো বই আসার কথা না, বিকজ মেলার তখন ফেব্রুয়ারির 1 তারিখ কিংবা 2 তারিখ, আমার তখনও কোনো প্ল্যান ছিল না। তো শরীফ ভাই তখন আমাকে রাত্রেবেলা শো এর মাঝখানে একবার বললো যে ওয়াসি আপনার কিন্তু মানে একটা বড় গ্যাপ পড়ে যাচ্ছে, আপনার কিন্তু লেখালেখির অভ্যাস থেকে আপনি ছিটকে যাচ্ছে, এই জিনিসটা ভালো হচ্ছে না, আপনার হাত চালু রাখা দরকার। তো ওই রাতেই এসে আমি ইমিডিয়েটলি যেটা করলাম যে আমার যে গল্পগুলো লেখা ছিল প্লাস হচ্ছে আরেকটা নতুন গল্প আমি লিখছিলাম, সেগুলো সবকিছু অ্যারেঞ্জ করে আমি একদম রাতারাতি মানে আমাদের যে প্রকাশক প্রতীক ভাই তাকে একদম চাপ দিয়ে ধরলাম যে ভাই এখন কিন্তু মেলার 2 তারিখ, আমি জানি না এই বই আপনি আমাকে যেভাবে বের করে দিবেন। তো তারপরেই হচ্ছে এই বইটা আসলো, যে বাক্য অসুর অন্ধকার। পাঠকদের কাছে আমি আল্লাহর মধ্যে ভালো রেসপন্স পেয়েছি, এবং এটার পেছনে শরীফ ভাইকে অনেক বড় একটা ধন্যবাদ দিতে হবে, কারণ শরীফ ভাই সেদিন আমাকে এই কথাটা না বললে হয়তো আমি বইয়ের প্ল্যানটাও করতাম না, এবং বইটাও হয়তো আসতো না, এবং ওই মেলাটাও আমার মিস যেত। এবং লেখালেখিতে আমার এত বড় একটা পজ যাচ্ছিল যে সেইটার ধারাবাহিকতায় আমার মনে হয় আমি এখন পর্যন্ত সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে যে বইটা লিখেছি, হান্নান বোতলে পরি আটকে রাখে। আমার মনে হয় যে এই পুশটা আমি শরীফ ভাইয়ের কাছ থেকে না পেলে এই বইটা হয়তো আমি শেষ করতে পারতাম না। তো শরীফ ভাইকে অনেক বড় একটা ধন্যবাদ জানাচ্ছি যে শরীফ ভাই একটা খুব ভালো আমাকে ইয়ে দিছিলেন গত বছর। আচ্ছা, তো এর বাইরে এখন যদি হান্নান নিয়ে কথা বলি, আমি অনেক কথা বলা শুরু করে দিচ্ছি। কায়সার ভাই শুরুতেই বলছিলেন রাফি কথা বলতে শুরু করলে আর থামবে না, তাই মনে হয় অলরেডি অনেক বকবক করা শুরু করে দিচ্ছি। না 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 না, একদমই না একদমই না, বলেন না ভাইয়া, মানে এই বোতল বলছে এই বইটা নিয়ে মানে বলেন একটু। আচ্ছা, এই বোতল নিয়ে বলতে গেলে ভাই এই বোতল আসলে খুবই মানে জাদুকরী একটা বোতল। এই বইয়ের মানে মেজর কাহিনী আসলে বোতল দিয়ে। তো ওই যে মলম বিক্রেতারা যেভাবে বলে না যে এই মলমটি, মানে সরি মলম বিক্রেতা, ওই যে 5-10 টাকা দামের ওই যে সোলেমানি তাবিজের যে বইগুলো বিক্রি হয়, বলা হয় যে এই বইটি বললে আপনি জানতে পারবেন কিভাবে অমুক সমস্যা তমুক সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি যদি সেই স্টাইলে বলি যে এই বইটি বললে আপনি জানতে পারবেন যে কিভাবে হচ্ছে একদম কন্টেম্পোরারি রাইটারদেরকে ধরে ধরে তাদেরকে নিয়ে ফাইজলামি করা যায়, কিভাবে বইয়ের মধ্যে নর্স মিথোলজিকে ব্লেন্ডিং করা যায়, কিভাবে একটু একটু করে সায়েন্স ফিকশন এলিমেন্ট ঢুকানো যায়, ফ্যান্টাসি ঢুকানো যায়। মানে ওই যে তাসনিম আমার বইটার যে রিভিউ করেছিল সেদিন, আপনি তাসনিমের রিভিউটার কথা বলেন, ও খুবই পারফেক্ট একটা কথা বলেছে। আমি জানি না বইটা কার কাছে কেমন লাগছে পড়তে, বাট তাসনিমের একটা কথা আমার খুবই পছন্দ হয়েছিল, যে এই বইটাকে বলা যায় একটা খিচুড়ি। কিছু খিচুড়ি থাকে না যে আমাদের বাসায় একদম শাক সবজি ডিম মানে গরুর মাংস মুরগির হাড্ডি গুড্ডি সবকিছু দিয়ে একটা মানে ভুনা খিচুড়ি বানানো হয়। তো বইটাকে তাসনিম বলেছিল যেটা একটা খিচুড়ি জন্মের বই, যে এখানে ওরকম এই যেই সকালবেলার ভুনা খিচুড়িটা আমরা খাই এবং আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে জিনিসটা খেতে ভালো হবে না, বাট খাওয়ার পরে বোঝা যায় যে ইন্ডিভিজুয়ালি সবগুলো ফ্লেভার আলাদা আলাদা ভাবে পাওয়া যাচ্ছে। এই বইটাকে তাসনিম সেভাবে ডিজাইন করেছিল, যেটা একটা খিচুড়ি, বাট সেটার কম্বিনেশনটা ওর কাছে মনে হয়েছে যে এনাফ অ্যামাউন্টে সুস্বাদু। আমি নিজের বই নিয়ে সেভাবে আসলে ভালো মন্দ বলতে পারবো না, বাট বলবো যে এখন পর্যন্ত এটা আমার লেখা সবচেয়ে ডিফারেন্ট বই, বিকজ আমি যেই টোনে লিখি কিংবা আমার লেখালেখি যে পার্সপেক্টিভ, এটা একদম তার থেকে সম্পূর্ণ বের হয়ে এসে লেখা একটা বই। পুরা বইটা হচ্ছে আলটিমেটলি একটা ডার্ক ফ্যান্টাসি হলেও বইটা একদমই কমেডি স্টাইলে লেখা শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যেভাবে বললাম মানে যেহেতু এত বেশি এলিমেন্ট এসেছে, এটা আসলে আলটিমেটলি কি হয়ে দাঁড়িয়েছে আমি জানি না, বাট আমি এটা লিখতে খুবই মজা পেয়েছি, এবং এটার সামনে একটা ট্রিলজি হতে যাচ্ছে। হান্নানের এটা প্রথম বই ছিল, হ্যাঁ হান্নান সিরিজের প্রথম বই, যেটা মেইনলি হচ্ছে নর্স মিথোলজিকে ফোকাস করে। নর্স মিথোলজির বেসিক 90% এলিমেন্ট যা আছে আমি সবকিছু এই বই ঢুকিয়েছি, জাস্ট হচ্ছে কিছুটা এদিক সেদিক করে কিংবা একদম মূল গল্প অনুসরণ করি
কিছু রিটেলিং এর ব্যাপার আছে। সেকেন্ড বইটা হবে গ্রিক মিথোলজিকে ফোকাস করে, হান্নানকে আপনারা পাবেন, তার সাথে হচ্ছে হান্নানের বন্ধু পঞ্চমকেও পাওয়া যাবে। থার্ড বইটা হবে ইজিপশিয়ান মিথোলজিকে ফোকাস করে এবং হান্নান নানাভাবে খেল দেখাতে থাকবে। এখানে যেমন হান্নান বোতলে পড়ে আটকেছে, সেকেন্ড বইয়ে দেখা যাবে যে কারান বাজারে কোনো এক গ্রিক গড মাছের ব্যবসা করেন, তো সেটা দিয়ে কিছু একটা মিশনে তারা যাবে। বইটার নাম হচ্ছে শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে। আমার মনে হয় হান্নান সিরিজটা আমি কন্টিনিউ করব। এর বাইরে আমার আর একটা বড় সড়ো সমস্যা, সেটা হচ্ছে আমি একটা উপন্যাস লিখতে গেলে আমার যেটা হয় যে আমি লিখতে গেলে আমার সাজানোর পরে আমার কাছে যখন আবার আপনি গেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে কায়সার ভাই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি লাস্ট যে কথাটা বলছিলেন যে আপনার লিখতে গেলে তারপর আর কি আটকে গেছে। আমার লিখতে গেলে যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে যে আমি যখন আমার একটা উপন্যাসের স্ট্রাকচার সাজিয়ে আমার কাছে মনে হয় যে আমি সব ক্লু সলভ করে ফেলেছি কিংবা আমি এই গল্পটা কি হবে আমি জানি, তখন আমি কোনো না কোনো ভাবে লেখাটা আটকে ফেলি, মানে আমি আর লিখতে পারি না। তো সেম সমস্যার কারণে আমার প্রায় 6-7টা উপন্যাস এখন আনফিনিশড। 2016 সাল থেকে এই প্রবলেম আমি ফেস করে যাচ্ছি। 6-7টা উপন্যাস পুরোপুরি আনফিনিশড অবস্থায় পড়ে আছে। এর মধ্যে বাতিঘর থেকে চমৎকার ধরা যাক একটা ইঁদুরে বান্নাম একটা বইয়ের ঘোষণা ছিল, যেটা আমার মানে বেশ বড়সড় একটা কাজ হচ্ছিল। অনেক অনেক মানে ওইটা হিস্ট্রিক্যাল সাইফাই অনেক কিছু মিলায়, ওটাও আমি আটকে বসে আছি। ঐশ্বরিক নামে আমার একটা সিরিয়াল কিলিং নভেল আসার কথা ছিল 2017, সেটাও আমি 1/3 লিখে বসে আছি, কবে বের করবো। তার বাইরে হচ্ছে আপাতত এখন প্ল্যান হান্নানের সেকেন্ড বইটা লেখা, আর ওই গল্পগুলো যে গল্পটার কথা বলেছিলাম পরিচাঁদ বেনজলে ভাষার পর ওই উপন্যাসটা লেখা। আর আরেকটা বই লিখবো, ওটার নাম এখনো বলছি না বিকজ বইটা আমি এখনো মানে নামটা ডিসাইড করিনি। ওটা একটু কন্টেম্পোরারি জনরার হবে। এর পাশাপাশি জাকের রোড কল্যাণ সমিতির কথা বলছি, জাকের রোড কল্যাণ সমিতিটা লিখবো, অলরেডি লেখা শুরু করেছি। এখানে আমার সাথে কো অথর হচ্ছে নসিব পঞ্চম জিহাদি। তো এই বইটা বেসিক্যালি একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অটোবায়োগ্রাফিক্যাল কিছুটা সামাজিক, কিছুটা হচ্ছে মেমোয়ার টাইপের, বিকজ আমরা ওখানে দেখাবো যে 98 এর পিরিয়ডটা হচ্ছে প্রেজেন্ট, 1998 সালটা প্রেজেন্ট। আমি হচ্ছে এসএসসি ফার্স্ট ইয়ারে পড়ি, নসিব হচ্ছে আমার ছোট ভাই, ও ক্লাস 9-এ পড়ে। আমরা একটা বিল্ডিং এ থাকি। পুরো গল্পটা হচ্ছে আমাদের শৈশবকে কেন্দ্র করে একটা মেমোয়ার। জাকের রোড আমার যে গলিটা, আমাদের বাসাটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরানো বিল্ডিং আসলে রিয়েল লাইফে। তো একটা যৌথ পরিবার যখন হচ্ছে, আপনি জানেন আপনার সাথে আমার লাস্ট টাইম যখন কথা ছিল আপনি বলেছিলেন যে এই ফ্লেভারটা আপনি বেশ ভালো করে ফিল করতে পারছেন, যে এরকম একটা মানে 90s এর পিরিয়ডে আমাদের ফ্যামিলি গুলোর মধ্যে কিন্তু যথেষ্ট বন্ডিং ছিল। দেখা যেত যে সন্ধ্যাবেলা হয়তো লোডশেডিং হয়েছে, আমার ছোট চাচা হয়তো 4 তলায় থাকেন, দোতলায় হয়তো আমার মেজো চাচা থাকেন, সবাই দেখা যাচ্ছে বের হয়ে হয়তো ছাদের উপরে উঠে একটু গল্প গুজব করা হচ্ছে। তো এই যে ফ্যামিলির ছোট ছোট আমাদের বন্ডিং গুলো, মেমোরিজ গুলো, কিংবা 90s এর আমরা যে নস্টালজিয়া আমরা এখনো ভুগি, ছোট ছোট অনেক ব্যাপার। আমাদের হাতে ওয়াকম্যান ছিল, আমরা হয়তো দোকান থেকে একটু ইয়ো কালেক্ট করতাম, আমরা ট্যাটু স্টিকার কালেক্ট করতাম, আমাদের বিটিভিতে আমরা হয়তো রবিনহুড দেখতাম। তো এই যে আমাদের এত এত মেমোরিজ প্লাস হচ্ছে আমাদের ফ্যামিলির ইমোশনস গুলো, জাকের রোড কল্যাণ সমিতি হচ্ছে সেটার একটা রিফ্লেকশন। সেখানে আমরা প্রেজেন্ট হিসেবে দেখাবো 1998 সাল, এবং এখানে ঘুরে ফিরে আমাদের নানা রকম মেমোরিজ আসবে যেগুলো ট্রু, কিছু ক্ষেত্রে কিছু ফিকশনস আসবে, কমেডি এলিমেন্টস আসবে, ট্র্যাজেডি এলিমেন্টস আসবে। সেটাও একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হতে যাচ্ছে। লেখালেখির আপডেট আপাতত এটুকুই। চমৎকার চমৎকার। তো 1998 তো মনে হয় যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট একটা মনে হয় আই রিমেম্বার দ্যাট টাইম। ওখানে মানে খুব এটা বিশাল বড় একটা ব্যাপার, মানে বাঙালিদের জন্য অনেক একটা প্রাইডের মোমেন্ট ছিল। পাকিস্তানকে হারানো, রাস্তায় মিছিল নামা, রং ছিটাছিটি হওয়া। রাইট রাইট, একদম একদম। তো আমরা বেশ কিছু জিনিস জেনে গেলাম, ওয়াসিফের আপডেট জেনে গেলাম। এখন আমরা যেটা করি, আমরা একটা কমেন্ট পড়ি। আমাদেরকে মোহাম্মদ আসান নাহিয়ান বুকস উইথ নাহিয়ান, উনিও বই নিয়ে একটা লাইভ শো করেন। উনি লিখেছেন স্বাগতম। উনি আরো লিখেছেন নাহিয়ান ভাই যে সাহিত্য জগতের 3 ব্রলোক্স ত্রয়ী আজকে একসাথে, কাসিফ ভাই, ওয়াসিফ ভাই এবং কৌশিক ভাই। না, এটা শুধু ওয়াসিফ ভাই আর কৌশিক ভাই, এটা আমি আর শরীফ ভাই আসলে ওই কাতারে পড়ি না। এটা না না না, এটা উল্টা। এইখানে হচ্ছে শুধুমাত্র ওয়াসি হচ্ছে বড় লোক, আর হচ্ছে কায়সার হচ্ছে মানে ছুপা বড় লোক। ও দেখাই না যে ওর কি পরিমাণ বই আছে। ওয়াসি তো হচ্ছে কালো টাকা দেখায় ফেলে, আর কায়সারটা দেখাচ্ছে না। আপনাদের দুজনের ব্যাকগ্রাউন্ড দেখলে কিন্তু হাতের মধ্যে অ্যান্টি কাটার নিয়ে নৃশংসভাবে বইয়ের প্যাকেট কাটে, তার টাকা পয়সা কি পরিমাণ আছে এবং সে কি পরিমাণ বড় লোক, এটাকে আমার বলতে হবে? কায়সার ভাইকে আমি
দেখি নেইল কাটাতে কুচি কুচি করে দামি বই উনি কেটে ফেলতেছে। এটা ভুল কথা, মানে অ্যান্টিকেটারের সাথে মানে বইয়ের কোনো সম্পর্ক নাই। আচ্ছা যাই হোক, না এটা ভাই, আমি তো মানে এই যে সারা বছর টাকা জমায় যখন একটা বই কিনি, সেটা তো আমি করে আস্তে আস্তে থ্যাংক গড। খুলি যে আমার টাকা। হ্যাঁ, থ্যাংক গড রাইট জায়গাতেই ওয়াসিফ আটকে গেছেন। আমরা পরে কমেন্টে যাই। এটা যেরকম মোহাম্মদ আসান নাহিয়ান ভাই আবার কমেন্ট করেছেন যে কৌশিক ভাই চকচক করছেন, ট্রু ব্রাইটনেস, অ্যাবসলিউটলি, বোথ লিটারালি এন্ড মেটাফরিক্যালি স্পিকিং। আরে তাসনিম রহমান আপু, চলে আসছেন দেখি। উনি লিখেছেন যে সবাই একসাথে অ্যামেজিং। হ্যালো তাসনিম আপু, কেমন আছেন? নাহিয়ান ভাই লিখেছেন যে প্রচ্ছদ গুলো দেখতে চাই। ওয়াসিফ অলরেডি টুক কেয়ার অফ দ্যাট, উনি সুন্দরভাবে ক্যামেরার সামনে প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ দেখিয়েছেন। তারপর কমেন্ট করেছেন হচ্ছেন তাসনিম আপু লিখেছেন যে কৌশিক ভাইয়ের প্রচ্ছদ গুলা সুন্দর হয়, এক হালি আর দুই হালি মোরাকামির প্রচ্ছদ দুইটা আমার ফেভারিট। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা আর একটা কথা মিস করে গেছি। হ্যাঁ, হান্নানের কিন্তু কৌশিক ভাই আমাকে একটা প্রচ্ছদ করে দিয়েছিলেন, এবং এটা কিন্তু আচ্ছা। কৌশিক ভাই এখন পর্যন্ত করা যে প্রচ্ছদ গুলো আছে তার মধ্যে খুবই আউট অফ দা বক্স একটা প্রচ্ছদ। বিকজ আমি হান্নানের যে জন্মটা বলি, যেটা একটা নেশা বাস্তব উপন্যাস, নেশার ঘরে কাহিনী ঘটে যাচ্ছে, তো কৌশিক ভাই কিন্তু প্রচ্ছদের মধ্যে যে একটা সাইকেডেলিক ব্যাপার আছে না, যে নেশা করার পরে যেটা হয়, তো ওরকম খুবই সাইকেডেলিক একটা এনভায়রনমেন্ট উনি ক্রিয়েট করে দিয়েছে। ওই প্রচ্ছদটা দেখেন, ওই প্রচ্ছদটা আছে আপনার ইয়েতে সেভ করা? ওই প্রচ্ছদটা আছে, আমি দেখাচ্ছি, মানে কথা বলার মধ্যে আমি দেখাবো। ওই প্রচ্ছদটা কিন্তু শরীফ ভাই ওই যে বুকি কার্ড থেকে যে এডিশনটা আসবে, ওখানে কিন্তু ওই প্রচ্ছদটা ইউজ করবো, মানে ওটা একটু মডিফাই করে ওই ব্যাকগ্রাউন্ড। ওটা খুবই বাজে প্রচ্ছদ, ওটা দরকার নেই ওটা করার। ওটা হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা রাখছিলাম যে রেহনুমা যদি বাই চান্স আমাদেরকে টাইম মতো কভার না দিতে পারে, তাহলে রেহনুমাকে থ্রেড দিয়ে আমরা ওই কভার দিয়ে করে ফেলবো। ওই প্রচ্ছদের বেজের উপরেই হয়তো একটু এদিক সেদিক করে রেনুমার সাথেও বসবো, মানে ওই ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে আমরা একটা হান্নানের ওই কলকাতার এডিশনটা করবো। আচ্ছা, চমৎকার চমৎকার। নাহিয়ান ভাই, মোহাম্মদ আসান নাহিয়ান ভাই লিখেছেন যে সাম্ভালার স্পেশাল নতুন এডিশন কবে আসবে জানিয়ে ভাই। শরীফ ভাই, সাম্ভালার স্পেশাল নতুন এডিশন কবে আসছে? এটা এখন ঈদের পরে আসবে। ঈদের পর আসবে হয়েছে আর কি, ঈদের পরে আসবে। আচ্ছা আচ্ছা। শরীফ ভাই, আমাদের তাহলে 3 নাম্বার এডিশন আসবে সাম্ভালার। 3 নাম্বার না, 4 নাম্বার, বিকজ আমার কাছে আগে ইন্ডিয়ান এডিশন সহ আছে। প্রমাণ হয়ে গেল কে অ্যাকচুয়ালি বড় লোক। এই যে বড় লোক না অবশ্যই এই যে এই লিমিটেড এডিশনটা, এটা আমিও কালেক্ট করবো, কারণ এটা প্রচুরটা এত সুন্দর হয়েছে, মানে অ্যামেজিং। আমাদেরকে শরীফ ভাই, আমাদেরকে আরেকজন লেখক, খুবই জনপ্রিয় লেখক কমেন্ট করেছেন, আমাদের ভেন্ট্রিলোকুইস্ট মিনিমালিস্ট রাইটার মাসুদুল হক ভাই। উনি কমেন্ট করেছেন, উনি লিখেছেন যে শুনছি, শুভকামনা সবাইকে, কৌশিক ভাইয়ের আরো প্রচ্ছদ চাই। কৌশিক ভাই আরো প্রচ্ছদ চাই মাসুদুল হক ভাই। মাসুদ ভাইকে লাইভ যেটা করতেছি, এটা কিন্তু শুরু করেছিলাম মাসুদুল হককে দিয়ে। হ্যাঁ, শুরু করেছিলাম। ঠিক আছে, কৌশিক বলেন। মাসুদ ভাইকে দিয়ে বরং আমি একটা প্রচ্ছদ করাইতে চাই। উনি কিন্তু দুর্দান্ত কার্টুন আঁকে। তো হ্যাঁ, মানে উনি ওনার হয়তো সবাই জানে না, কিন্তু উনি দুর্দান্ত কার্টুন আঁকে। ওনাকে দেওয়া হচ্ছে আমরা একটা প্রচ্ছদ পাবো। এটা আমার মনে হয় মাসুদ ভাইয়ের আইপ্যাডটা আমরা একদিন ওনার হাত থেকে যদি মানে একটু এদিক সেদিক করে বের করতে পারি, তাহলে আমরা প্রচুর ইলাস্ট্রেশন দেখতে পাবো। মাসুদ ভাই আইপ্যাডে পুঁজিবাদী সফটওয়্যার কিনে উনি প্রচুর আঁকাকি করে, এবং এগুলো মাঝে মধ্যে একটু করে ফেসবুকে দেখা যায়। হ্যাঁ, মাই গড, মানে মাসুদ ভাই এই মানে লুকানোর প্রতিভাটা আসলে আমরাও দেখতে চাই। আরো কমেন্ট করেছেন হচ্ছেন এটা কে, মোহাম্মদ আসান নাহিয়ান ভাই। উনি লিখেছেন যে কি লিখেছেন, আমিও নতুন প্রি অর্ডার করেছি বুক স্ট্রিটে, নতুনটা সাম্ভালার কথা বলছেন উনি। আর কাউসার মোল্লা উনি লিখেছেন যে রাফি অনেক সুন্দর বলেছেন, পুরোপুরি একমত, অ্যাবসলিউটলি। রাফি ভাই সবসময় সব কথা সুন্দরভাবে বলেন। নাহিয়ান ভাই লিখেছেন যে আজকে গল্পতরু পেয়েছি, আনবক্স করা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, চমৎকার। তারপর ফাহাদ ওয়েইন উনি লিখেছেন যে ওয়াসি ভাইয়ের একটা চমৎকার গল্প থ্রিল এক্সপ্রেস এও স্থান পেয়েছে। এখন ওয়াসি রাফি ভাইকে একটা দুষ্টামি করে ঝামেলার প্রশ্ন করি, তাহলে আপনার কাছে কি মনে হয় কোন গল্প সংকলন এবারের মেলার বেস্ট? গল্পতরু, থ্রিল এক্সপ্রেস নাকি অতীন্দ্রিয়? যদি অতীন্দ্রিয় কিছুদিন আগে প্রকাশ পেয়েছে, তবুও এই মেলায় সংকলন ধরে নিলাম। ওয়াসি ভাই। ভাই, এটা আমার জন্য একদমই কঠিন ঝামেলার প্রশ্ন না, এটা আমার জন্য খুবই সহজ প্রশ্ন, কারণ গল্পতরুর আমি সম্পাদক কৌশিক ভাইয়ের সাথে। তার মানে হচ্ছে আপনি বুঝতেই পারছেন প্রশ্নটা আমার জন্য কত সহজ।
চমৎকার চমৎকার, ভেরি ইজি আনসার। মানে আর আরো কমে করেছেন নাহিয়ান ভাই, লিখেছেন যে ওয়াসি ভাই গল্পতরু আহ, আহ, গল্পতরু বলবেন বলে আমার সন্দেহ হচ্ছে। এক্স্যাক্টলি গল্পতরুই বলেছেন উনি সেরা। ফাহাদ ভাই লিখেছেন যে ভাই আজকাল সবাই শুধু উপন্যাস না নভেলাকে উপন্যাস বা নভেলাকেই প্রাধান্য দেয়, কিন্তু ছোট গল্প সাহিত্যের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ। ভাইয়ারা কি মনে করেন, ছোট গল্পের প্রচার বাড়ানোর জন্য এমন সব গল্প সংকলন কি আরো বেশি বেশি প্রকাশ করা উচিত? আমি যদি একটু শরীফ ভাইকে দিয়ে শুরু করি। আচ্ছা, এই প্রসেসে আমি যুক্ত হয়েছিলাম 2012-13 সাল থেকে। বাকিতে তো শুরু হলো একটা সংকলন, থ্রিলার গল্প সংকলন, 1, 2, 3, 4 বেরোলো, তারপরে আরেকটা সংকলন বেরোতো, ওটাও 4টা সংকলন বেরোছিল, শুধুই গল্প সংকলন, 1, 2, 3, 4 এরকম 4টা জি। ছিল। তারপরে আরেকটা বেরোতো আপনার গল্প ভাট, ওটায় 8টা কিংবা 9টা সংকলন বেরিয়েছে। এর বাইরেও আরো অনেক সংকলন বের হচ্ছে আর কি রেগুলার। কিন্তু হুম হুম। আমি যেটা নিউজ পাই কিংবা প্রকাশকদের যে ফিডব্যাক পাই, তাতে বুঝি যে গল্প সংকলন বিক্রি কম হয়। এটা একটা খুব কমন একটা কথা শুনতে পাই যে উপন্যাস বিক্রি হয়, বাট গল্প সংকলন বিক্রি একটু কম হয়। কিন্তু বিক্রি কম হলেও একটা গল্প সংকলনের মধ্যে যে ধরনের বৈচিত্র্য থাকে, যে ধরনের ডাইভার্সিটি থাকে, কিংবা বিষয়বস্তু ভিন্নতা থাকে, এটা আসলে তো একটা উপন্যাসে পাওয়া পসিবল না। যেমন আমরা একটা গল্প সংকলন লিখতাম 10 জন, 15 জন, 20 জন, 40 জন এরকম। তো গল্প সংকলনের যে ভূমিকা মানে সাহিত্যের, সেটা খুবই দরকারি একটা জিনিস। এখন বিক্রি কম হয়, বেশি হয়। এখন আমরা যদি বেশি বেশি গল্প সংকলন প্রকাশ করি, তাহলে এটার বিক্রি বাড়বে। এটা আসলে জিনিসটা হচ্ছে যে মার্কেট জিনিসটা কম আছে আর কি। যদি রেগুলার বেরোতে থাকে, তাহলে এটার আলাদা একটা পাঠক শ্রেণী থাকবে। পাঠক শ্রেণী অলরেডি আছে, কিন্তু এই জি। খবরটাও অনেকে জানে না যে কি কি গল্প সংকলন বেরোচ্ছে, কোথা থেকে রাইট। বেরোচ্ছে, কারা লিখছেন। এই এই সমস্যাগুলো আসলে এইভাবে কারণ আমি দেখি যে আহ, লেখকরা কিংবা যারা ছোট গল্প লিখছেন, তারাও ছোট গল্পকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন, তারা কিন্তু না। তারা কিন্তু এই উপন্যাসের উপর ফোকাস করেন এবং হুম। যখন প্রচার করেন, তখন তখন কিন্তু তারা উপন্যাসটাকে, নিজের উপন্যাসটাকে প্রচার করেন। এই সংকলন নিয়ে কিন্তু তারা খুব একটা কাজ করেন না। তো তারা যদি এই বিষয়ে একটু মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় যে ছোট গল্পের সংকলনগুলো আরো অনেক উপরে উঠে আসবে আর কি। এটা হচ্ছে আমার মতামত। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আর ফাহাদ ওয়েন উনি লিখেছেন যে প্রচ্ছদের ক্ষেত্রে কেউ ইমেজ ইউজ করে জোড়াতালি দিয়ে রেডি করেন, কেউ ইলাস্ট্রেটর অ্যানিমেটেড কাজ করেন, আবার কেউ সরাসরি হাতে একে প্রচ্ছদ তৈরি করেন। ভাইয়াদের কাছে কোন রকম প্রচ্ছদ ভালো লাগে ব্যক্তিগতভাবে, আর পাঠক বা কাস্টমারদের কাছে কোন রকম প্রচ্ছদ বেশি প্রেফারেন্স পায় বলে মনে করে? এটা আমি কৌশিক ভাইয়ের দিকে ডিরেক্ট করলাম প্রশ্নটা। আচ্ছা, পাঠক বা কাস্টমারের কাছে কোন ধরনের প্রচ্ছদ প্রেফারেন্স পায় এটা আসলে বলা মুশকিল, যদি না এটা নিয়ে কোনো একটা মার্কেট রিসার্চ টাইপ কিছু হয়। বাট আমার মনে হুম হয় যে দেখতে নন্দন হলেই পাঠক সেটা গ্রহণ করেন। কারণ হচ্ছে যে আর যদি এক্সপেরিমেন্টাল কিছু হয়, তাহলে আমার মনে হয় পাঠকদের কাছে জিনিসটা আরো বেশি পৌঁছায়। যেমন ধরেন যে আপনাদের কারো মনে আছে কিনা, ধ্রুব এসের হুমায়ুন আহমেদের একটা বই ছিল শুভ্র। ওই বইটার একটা প্রস্তুত করেছিলেন ক্রিম দিয়ে শুভ্র এঁকে, আচ্ছা। একটা ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর সাদা ক্রিম দিয়ে শুভ্রটা আঁকা। হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং। মানে আমি প্রচ্ছদটা দেখে উড়ে গেছি যে এই কনসেপ্ট ওনার মাথায় কোত্থেকে আসলো। মানে কারণ ওনার কিন্তু একটা মানে খুবই টিপিক্যাল একটা স্টাইল আছে প্রচ্ছদ করার, ছবি দিয়ে, হুম মানে ওই ছবি দেখে কিছু বুঝে যাবেন, একটা সিলোট টাইপের একটা ইমেজ থাকবে এই টাইপ। কিন্তু উনি এর বাইরে যে এরকম অনেক ক্রিয়েটিভ কাভারও কিন্তু করেছেন। তো আমি নর্মালি পছন্দ করি হচ্ছে কম্পোজিটিং এর কাজ করা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম ছবি জোড়াতালি দিয়ে একটা কাহিনী বানানো। হুম হুম। কিন্তু সজল ভাই যেমন আবার পছন্দ করেন হচ্ছে যে এরকম ভেক্টর গ্রাফিক গুলি এঁকে। এটা এখন যার যার প্রেফারেন্স, মানে প্রত্যেকটা পট্টশিল্পী নিজের একটা ইচ্ছা মানে পছন্দ থাকে যে যেটাতে উনি কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বাট আমার মনে হয় পাঠকদের কাছে আসলে সবগুলি সেম ধরনের ইম্পর্টেন্ট, যদি দেখতে জিনিসটা ভালো হয়। এখন হুম হুম। অবভিয়াসলি সজল ভাইয়েরও সবকিছু সুন্দর একই রকম সুন্দর হয় না, কোনো কোনোটা তার বেস্ট হয়, কোনো কোনোটা হয়তো অত ভালো হয় না। বাট মানে সবারই আসলে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা থাকে, কিন্তু সবগুলি প্রচ্ছদ আসলে সবসময় ভালো হওয়া সম্ভব না। কিন্তু রাইট। তারপরেও আমার মনে হয় যে এর মধ্যে কিছু প্রচ্ছদ চলে আসে যে যেগুলি পাঠকরা হয়তো অন্য প্রচ্ছদের চেয়ে বেশি অ্যাকসেপ্ট করেন। তো এটা পুরোপুরি আসলে পাঠকদের উপরে যদি একটা রিসার্চ না করা যায়, তাহলে আসলে বোঝা যাবে না যে আসলে কি ধরনের প্রচ্ছদ ওনারা পছন্দ করেন। ওটা যদি জানা যায়, তাহলে হয়তো সব প্রচ্ছদ শিল্পী তখন সেরকম করবেন, তখন আবার এটা একটা টিপিক্যাল প্রচ্ছদ হয়।
এটাই। এক্স্যাক্টলি মানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন কৌশিক ভাই যে হ্যাঁ, কারণ আসলে কি একটা কৌশিক ভাই, হ্যাঁ, এই কোয়েশ্চেনের আনসারটা আসলে এত বেশি ডিফিকাল্ট যে কোন স্টাইলের প্রচ্ছদটা আমরা পাঠক হিসেবে পছন্দ করছি, এটা কিন্তু একভাবে কখনোই আপনি আনসারটা দিতে পারবেন না। আমি রাইট এখানে মানে অনেকগুলা ফরম্যাটের প্রচ্ছদ নিয়ে বসে আছি এখন। যেমন এটা দেখালাম, এটা কিন্তু একটা আর্ট ওয়ার্ক, ঠিক আছে, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেচ ওয়ার্ক, এটা কিন্তু আমার কাছে সুন্দর। তার মানে আমি এটা বলবো না যে মৌলিক আর্ট ওয়ার্ক হলেই আমার কাছে প্রচ্ছদটা সুন্দর লাগছে। এই বইয়ের ক্ষেত্রে এটা আমার জন্য সুন্দর। এট দ্য সেম টাইম নিলয় সুন্দরম ভাইয়ের একটা বই আছে এবার অবসর প্রতীক প্রকাশনের থেকে, পলাতক শব্দের মিছিলে। এখানে কিন্তু প্রচ্ছদে এলিমেন্ট খুব বেশি নাই, কিন্তু দেখেন এই যে একটা করোগেটেড পেপারে স্ট্রাকচারে ফিনিশিং দেওয়া, এটা কিন্তু আমার কাছে বেশ মানে ইন্টারেস্টিং লাগছিল, যে খুব একটা ইউনিক একটা কাজ হয়। এট দ্য সেম টাইম ধরেন কালারফুল প্রচ্ছদের কথায় যদি আসে, রাজীব দত্ত ভাইয়ের একটা প্রচ্ছদ, এবারে আমি জাস্ট হচ্ছে বইটা প্রচ্ছদ দেখেই কিনেছি, খুব যে এটা না কোনো অ্যাস্থেটিক প্রচ্ছদ কিংবা তা কিন্তু না। বাট এই যে দেখেন মানে প্রচ্ছদটা দেখলেই কিন্তু মনে হচ্ছে যে আমি একটু বইটা উল্টে পাল্টে দেখি, এর মধ্যে হয়তো কিছু একটা ব্যাপার আছে। এটা কিন্তু আবার আলাদা ক্যাটাগরির প্রচ্ছদ, একদমই অ্যাস্থেটিক না, খুব মানে সাহিত্যমান সম্পন্ন প্রচ্ছদ না। আবার যদি আমার হান্নানের কথায় আসি, হান্নান হচ্ছে একটা কার্টুন বেসড একটা প্রচ্ছদ, এটাও কিন্তু রিডার আবার অন্যভাবে একসেপ্ট করছেন। আবার আমারই আরেকটা বইয়ের প্রচ্ছদ, এটা যেমন ভেক্টর এলিমেন্টস দিয়ে করা, সজল ভাইয়েরই করা, যে ব্যাক অশ্বতন্ত্রের প্রচ্ছদটা। আবার কৌশিক ভাই যেভাবে করেন, হয়তো উনি অনেক রকম ইমেজ কালার ব্লেন্ডিং করে একসাথে করেন, আমাদের দ্য গার্ল অন দ্য ফ্রিজের যে প্রচ্ছদটা। এখানে কিন্তু আমি অনেক রকম আলাদা আলাদা প্রচ্ছদের কথা বলে ফেলছি, ভেক্টর বেসড, জি ইমেজ অ্যাডজাস্ট করা, কার্টুন বেসড, দেন হচ্ছে এটাও কার্টুন বেসড, এটা হচ্ছে আসলে অ্যাস্থেটিক সেন্স খুব একটা নাই, তারপরেও আই ক্যাচি। দেন হচ্ছে একদম মৌলিক স্কেচ ওয়ার্ক বেসড একটা প্রচ্ছদ, দেন হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচারাল প্রচ্ছদ। অনেক কিছু কিন্তু আমরা পাচ্ছি। সো এক স্কেলে কিন্তু আপনি কখনো এটাকে মাপতে পারবেন না যে আমি আসলে ভেক্টর বেসড পছন্দ করছি নাকি কার্টুন বেসড করছি নাকি মৌলিক ছবি হিসেবে করছি। আমার মনে হয় এটা ভ্যারি করে, পাঠক সব এটা প্রচ্ছদই পছন্দ করে। জনরা টু জনরাও ভ্যারি করে, কারণ হচ্ছে যে বাইরে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ফ্যান্টাসি বইয়ের প্রচ্ছদগুলি কিন্তু দেখলেই চেনা যে একটা ড্রাগন থাকবে, লেখার স্টাইলটা ওরকম থাকবে, একটা মানে একটা থিম থাকে, যে থিমটা আসলে সব জায়গায় কমন। এটা প্রবাবলি হচ্ছে যে ওনাদের এই ব্যাপারে অনেক রিসার্চ আছে, ওনারা জানেন যে আসলে যে আমি রিসেন্টলি একটা টিউটোরিয়াল দেখতেছিলাম যে এটা ডোমেস্টিকার একজন কাভার আর্টিস্ট ইলাস্ট্রেটর, উনি হচ্ছে বেশ 20-25 বছর ধরে কাভার করতেছেন। তো উনি হচ্ছে এই ধরনের কিছু রিসার্চ বেসড ইনফরমেশন শেয়ার করছেন ওখানে, যে ফ্যান্টাসি কভার করতে গেলে আসলে কি ধরনের কভার করলে বেটার। কারণ ওনারা দেখছেন যে রিসার্চ করে যে ফ্যান্টাসি যারা পড়েন তারা আসলে এই এলিমেন্ট গুলি চান কভারের মধ্যে, চার্ট থাকতে হবে বড় করে, বা লেখার স্টাইলটা ওরকম থাকতে হবে, বা ড্রাগন থাকতে হবে, ফায়ার ফায়ার এলিমেন্টস থাকতে হবে। এই ব্যাপারগুলি কিন্তু খুবই কমন বাইরে। ওই ইলাস্ট্রেশন গুলি ওই যেরকম সজল ভাই যেরকম ভেক্টরে যেরকম ইলাস্ট্রেশন সেরকম টাইপের ইলাস্ট্রেশন হইতে হবে। সো বাংলাদেশে যেহেতু এই ধরনের রিসার্চ নাই, যেহেতু এখানে ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, সো হচ্ছে যে এগুলি নিয়ে আসলে আমাদের এখন চিন্তা করার আসলে সময় আসছে। তো আমরা যদি এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে পারি তাহলে হয়তো আমরা সামনে আরো আগাতে পারবো যে কি ধরনের এই বইটা যে কি পরিমাণ মানে ফটোগ্রাফি আছে ফেসবুকে, এটার কোনো হিসাব নেই। যেখানে এরকম হয় আপনারা খুঁজলে দেখবেন যে অনেক, কারণ এই বইয়ের কাভারটাই এত সুন্দর, এবং এটার উপর যখন একটা লাইট পড়ে তখন এইটার কালারটা যে আরো সুন্দর হয়ে যায়। এইটা আসলে তো প্রস্তুতের কারণে হলো আর কি, যে প্রস্তুতটা সজলে করা, এবং সজলের ওয়ান অফ দ্য বেস্ট কাভার এটা আর কি। এখন এর বাইরে এই যে ওই যে উজানবাসীর কাভার, এই কাভারটা কি কাভার আমি আসলে তো এক্সপার্ট না, তো এই কাভারগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে এই কাভারটা কার করা, রাজীব রাজু, এবং এইটা কিন্তু গল্পের সাথে পুরোপুরি একটা মানে কি বলে মানে সামঞ্জস্যপূর্ণ কাভার। এই যে একটা ওই অলিক মানুষ, এই কাভার কিন্তু অন্যরকম। এরকম কাভার কিন্তু আমাদের বাংলায় আমি কিন্তু খুব একটা দেখি না, এই ধরনের কাভার গুলো। এবং এই বইটা বেশ পুরানো বই। এটা আমার খুবই পছন্দের একটা বই, এবং আমার প্রচ্ছদটাও বেশ পছন্দ শরীফ ভাই। হ্যাঁ, 1988 সালের বই, গৌতম রায়। হ্যাঁ, অকাদেমি পুরস্কার পাবো। হ্যাঁ, তো এই কাভারগুলি কিন্তু আর বাংলাদেশে আমি চল দেখি না, আগেও দেখিনি খুব একটা আর কি। এক্স্যাক্টলি এই প্রচ্ছদ নিয়ে আমরা শরীফ ভাই
খুবই অল্প অল্প কিছু বই আছে, শওকত ওসমানের, শওকত আলীর, তারপরে হচ্ছে সিকান্দার আবু জাফর, ওনাদের কিছু বইয়ের খুবই অল্প কিছু এডিশন আছে প্রথম দিককার, সেখানে কিন্তু এরকম ব্লক প্রিন্টিং এর কিছু প্রচ্ছদ হইতো, এরকম কালারফুল একটু ব্লক প্রিন্টিং দিয়ে কিছু বই কিন্তু ছিল। এটা 90s 80s এর দিকে আর কি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। 1980 আর পরে কমেন্টে যদি আমরা চলে যাই, আমাদেরকে কমেন্ট করেছেন হচ্ছেন জোবায়ের হোসেন। এটা মনে হয় প্রশ্নটা ওয়াসি ভাই কশিফ ভাইকে উদ্দেশ্য করেই। উনি লিখেছেন যে ভাই আপনারা তো ব্রোলক্স কেন্দ্রে হয়েছেন, এটা আলাদা একটা, এটা আসলে আনসার দিলে আজকের আলাপ শেষ হবে না এটা, যদি কশিফ ভাই আর ওয়াসি ভাই এটা শুরু করেন, এই জন্য আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি। শামসুল ইসলাম রুমি ভাই উনি লিখেছেন যে বাইরের বইগুলোর প্রচ্ছদে প্রায় দেখা যায় যে লেখকের নাম কিংবা বইয়ের নাম প্রাধান্য পায়। আমাদের দেশে দেখা যায় প্রচ্ছদের ছবিটাই প্রাধান্য পেয়েছে, বইয়ের নামটা তাও ভালো জায়গা পায়, তবে লেখকের নামটা এক কোণে হলেই ধাঁচের ব্যাপার। অনুবাদ হলে তো কোনো কথাই নেই, অনুবাদকের নামের স্থান সংকুলন হওয়া যেন বড়ই কঠিন। এটা কেন হচ্ছে? আমাদের বইগুলোর প্রাথমিক আকর্ষণ কি লেখক কিংবা বইয়ের প্রচ্ছদ, লেখক কিংবা বইয়ের নাম নয়, নাকি ছবিটা কতটা ক্যাচি সেটাই মুখ্য? জানি প্রচ্ছদ একটা সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন আনে, তবু আর ভালো প্রচ্ছদই যদি মুখ্য হয়, তাহলে ভালো প্রচ্ছদের অভাবে পাঠক যদি বইটা হাতে না তোলেন তাহলে কিভাবে হবে? হ্যাঁ, এখানে হচ্ছে যে এটা হচ্ছে বাইরের একটা স্টাইল হচ্ছে যে রাইটারের নামটা বড় করে দেওয়া, বিশেষ করে পেপার ব্যাকে। সো আপনি যদি জেমস প্যাটারসনের বই করেন বা ক্লাইভ কাসলারের বইগুলি দেখেন যে লেখকের নাম বড় করে বইয়ের নামটা ছোট করে। বাংলাদেশে এটা কেউ করেছে কিনা আমি জানি না, বাট আমি বইয়ের নাম বড় করে প্রচ্ছদ করার চেষ্টা করে দেখছি, বাট ওইটা মানে খুব একটা ভালো রেসপন্স পেয়েছে কিনা ওইটা নাজিম ভাই হয়তো বলতে পারেন। আমি গস বইটা বা জু বইটাতে ওই জিনিসটা একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি, বাট ডিফারেন্ট যে কোনো কিছু করাই আমার মনে হয় উচিত, মানে ট্রাই করে দেখা যেত। যেহেতু লেখকের নাম ছোট করে বাংলাদেশে দেওয়া হয়, এর জন্যই লেখকের নাম এখন আসলে বড় করে দেওয়া উচিত, যাতে এটা একটা ডিফারেন্ট ইমেজ ক্রিয়েট করে, মানে অ্যাট্রাক্ট করে যাতে পাঠককে। সো এখনো করা হয়নি মানে এই না যে এটা সামনে করা হবে না, যেহেতু হচ্ছে যে এটা একটা ট্রেডিশনাল স্টাইল চলে আসছে বাংলাদেশে, সো এটাই এতদিন ধরে চলছে। বাট এখন এই যে যেহেতু নতুন শিল্পীরা কাজ করতেছেন, আমি নিশ্চিত যে, কারণ ধরেন আরেকটা জিনিস দেখেন যে বাইরে হচ্ছে ইংলিশ লেখাগুলি ওদের জন্য 1000টা ফন্ট আছে, আর ওদের নামগুলি কিন্তু এত বড় না, আমাদের কিন্তু অনেক বড় নাম। তো আমরা চাইলে ওই যে একটা নাম দিয়ে মানে শরীফুল হাসান পুরাটা যদি আমি একটা ইয়াতে লিখি বড় করে, এটা আসলে হবে না। প্রচ্ছদটার জন্য শরীফুল ভাই না হয় তাও ভালো নাম, এই যে ওয়াসি আহমেদ বা আমার মানে এইভাবে করে যাদের 3-4 ইয়াতে কাশেম বিন আবু বকর টাইপ নাম করতে চাই, তাহলে তো হবে না, ওইগুলি দেখতে খুব বাজে লাগবে। এটাও একটা বড় ব্যাপার হইতে পারে। দেখবেন যে ওই রাইটারের নামটা বড় থাকে এবং অনুবাদকের নাম অনেক সময় থাকতেও চায় না, অনেক সময় যে ছোট সময় তো রাখেও না, এবং বইয়ের ভিতরে যখন থাকে তখন খুবই ছোট বই থাকে। অনুবাদকের নামকে আসলে ওইভাবে বাইরের দেশগুলির বইতে আমি খুব বেশি, বাইরের দেশগুলিতে ওইভাবে দেয় না, তো বাংলাদেশেও দেয় না। বাংলাদেশে তো আগে একটা সময়ই ছিল যে অনুবাদকের নামই দিত না বইয়ের উপরে, তো হচ্ছে যে হ্যাঁ সেই তুলনায় এখন তো অনেক বেটার ইয়া। বাট আমার মনে হয় এখানে এক্সপেরিমেন্ট করার অনেক অপশন আছে, এটা যদি পাবলিশার আর যদি কভার আর্টিস্টের মধ্যে ওই বোঝাপড়াটা থাকে আই গেস, তাহলে ট্রাই করে দেখা যেতে পারে। এক্স্যাক্টলি। জোবাই হোসেন লিখেছেন যে শরীফুল ভাইয়ার একক কোন ছোট গল্পের বই বের করার প্ল্যান আছে কিনা? শরীফ ভাই প্ল্যান আছে, তবে বোধহয় আর একটু পরে, কারণ আমার লেখা খুব কম ছোট গল্প। ওই যে দল সংগঠনগুলি চাহিদা থাকে তাদের জন্য মূলত লিখি, তো এবারে আলাদা করে খুব একটা লেখা হয় নাই। তো যদি এরকম লেখা হয় এবং বেশ ভালো কিছু গল্প জমে, তারপরে হয়তো করবো আর কি, তবে করবো, এখন না করলেও পরে। আমি মাঝখান দিয়ে একটা কথা বলে নিই, যেহেতু 1 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে যে আমি ইনবক্সে হচ্ছে তোমাকে গল্পের লিঙ্কটা দিচ্ছি, তুমি যদি এটা শেয়ার করে দাও তাহলে লোকজন এটা ডাউনলোড করতে থাকুক আমাদের লাইভ হতে। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে শেয়ার করে দিব কশিফ ভাই। হ্যাঁ, কমেন্ট সেকশনে, হ্যাঁ, তাহলেই মনে হয় ভালো হয়। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি একটা কোশ্চেন করে কশিফ ভাইকে ফ্লোর দিয়ে আমি এটা শেয়ার করে দিচ্ছি। জোবায়ের হোসেন যেরকম লিখেন যে কশিফ ভাই কি মুরাকামি দ্বারা প্রভাবিত নাকি? আচ্ছা, এটা আমি ওনাকে অলরেডি কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে ফেলছি। সেটা হচ্ছে যে না, আমি মুরাকামি দ্বারা প্রভাবিত না,
বাট মুরাকামি বা এডগার ক্যারেট বা ইয়োকো ওকাওয়া ওনারা যে স্টাইলে লিখেন, আমার লেখার স্টাইলটা আমি মনে করি যে ওরকমই। তো ওরকম একটা ডিপ্রেসিভ ভাইব থাকে, ওরকম একটা মেমোয়ার টাইপ ভাইব থাকে, ওরকম একটা ডার্ক ফিলিং থাকে, ডার্ক হিউমার থাকে। তো ওই জিনিসটা আমারটার মধ্যে চলে আসছে, এবং তারা কেউই আসলে মানে মুরাকামি হয়তো অনেক বড় করে গল্পগুলি বলেন, কিন্তু আমি আসলে অনেক ছোট করে গল্প বলতে চাই এডগার ক্যারেটের মতো করে। সো আমি মুরাকামির দ্বারা প্রভাবিত না, বাট মুরাকামির লেখার সাথে মানে আমি যদি লিখতে চাই তাহলে মনে হবে, আর যারা এই ধরনের গল্পগুলি পড়েন তারা তাদের কাছে হয়তো মনে হবে যে আচ্ছা ওই রকমই বোঝেন। আমি যেমন ম্যাজিক রিয়ালিজম টোটালি হয়তো লিখবো না, সো মুরাকামি দ্বারা প্রভাবিত আসলে বলা যাবে না, কারণ ওনার লেখার মধ্যে একটা বিশাল ব্যাপার হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। তো এটাই হলো ব্যাপার। এক্স্যাক্টলি। আর আমাদেরকে আরো আমি অলরেডি কমেন্ট সেকশনে, গ্রুপের কমেন্ট সেকশনে লিংকটা দিয়ে দিয়েছি, আমি পেজের কমেন্ট সেকশনে দিচ্ছি। কিন্তু তার আগে তাসলিম রহমান আপুর একটা কমেন্ট পড়ে ফেলি। উনি লিখেছেন যে জাকির রোড এই নাম শুনলেই মনে হয় প্রি অর্ডার দিয়ে দিলাম, মনে মনে প্রি অর্ডার দিয়ে দিলাম আর কি। ওই আরো লিখেছেন যে 1998 আমি জন্মই হই নাই। আই হায়। আচ্ছা, ফাইন। আর আমাদের অবসর প্রকাশনীর প্রকাশক নূরে প্রতীক ভাই লিখেছেন যে হ্যালো এভরিওয়ান। হ্যালো প্রতীক ভাই, খুবই ভালো লাগলো আপনার কমেন্ট এখানে দেখে, আশা করি ভালো আছেন। আমাদের আরেকজন ফেলো রাইটার ও একজন অ্যাভিড রিডার আসপার ওসমান ভাই, উনি লিখেছেন যে এনজয়িং অ্যাজ অলওয়েজ, উনি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আসপার ওসমান ভাই, খুবই ভালো লাগলো আপনার কমেন্ট দেখে এখানে। আর আমরা এখন যদি একটু পেজের কমেন্ট গুলো পড়ে ফেলি। পেজে কমেন্ট করেছেন আরাফ করিম, উনি লিখেছেন যে সবার পিছনেই বই দেখছি। এক্স্যাক্টলি, বিশেষ করে কৌশিক ভাই আর ওয়াসিফ ভাই, ওনারা আসলে ওনাদের বই কালেকশন অন্য লেভেলের। এটা কৌশিক ভাই ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাচ্ছে এটা। আর ওয়াসিফ ভাই চলে আসছেন, ওনাকে অ্যাড করে ফেলি। হ্যাঁ, ওয়াসিফ ভাই চলে আসছেন আমাদের সাথে। আর প্রলয় ব্যানার্জি লিখেছেন যে সাম্ভালার 4th পার্ট কি বের হবে? এখনো অবধি আমার পড়া ওয়ান অফ দ্য বেস্ট নভেল। শরীফ ভাই, খুবই গুড কোয়েশ্চেন। সাম্ভালা কি কোনো 4th পার্ট বের হবে? আপাতত না, আমি অন্য কিছু লিখে নেই, তারপরে যখন সুযোগ হয় লিখবো। ওকে। আর আমাদেরকে জোবায়ের হোসেন লিখেছেন যে লিংকে ঢোকা যাচ্ছে না। লিংকে তো ঢোকা যাওয়ার কথা, এটা তো আসলে ওপেন লিংক। আমি নিজে একটু ট্রাই করে দেখি কেন লিংকে ঢোকা যাচ্ছে না। আচ্ছা শরীফ ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। শরীফ ভাই, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে আপনার সবচেয়ে আন্ডাররেটেড বই এবং আমার সবচেয়ে পছন্দের বই সেটা হচ্ছে রিভু। তো রিভুর যে ক্যারেক্টার গুলো ছিল, এই ক্যারেক্টার গুলো দিয়ে কি কোনো সিরিজ করার প্ল্যান আপনার আছে নাকি? মানে ওইটার কোনো সেকেন্ড বই, ওটার পরের ঘটনা, কিংবা ওখানে যে প্রোটাগনিস্ট গুলো ছিল, এটা নিয়ে কি আপনার কোনো সিরিজ করার প্ল্যান আছে? আমি খুবই ইন্টারেস্টেড পার্সোনালি ওই ক্যারেক্টার গুলোকে নিয়ে কিছু পড়ার জন্য। গল্পগুলো আসলে গল্পটা এমন জায়গায় শেষ হয়েছিল যে আসলে ওটা আসলে সিকুয়েল করার একটা প্ল্যান ছিল, কিন্তু ওই পরবর্তীতে আমি যে সামাজিক ধারায় চলে আসলাম, যে আধারে যখন লিখলাম কিংবা মেডিটেশন লিখলাম, আমি কিন্তু আর ওই ইতিহাস, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ব্যাক করি না এইভাবে। তো অন্ধকার লিখছি, কিন্তু ওই রিভিউতে ব্যাক করা হয়নি কোনো কারণে, যে কোনো কারণে ব্যাক করা হয়নি। তো রিভিউটা আমি এই জন্য আবার পড়া শুরু করছি। আমার তো গল্প অনেকটা মনে নাই, গল্প অনেকটা হয়ে গেছে, অনেকদিন আগে লেখা, 2015 সালে বেরিয়েছে বইটা। তো এটা পড়ছি আবার, পড়ে অনেক প্ল্যান করবো। কারণ আমার আসলে এরকম আউটলাইন করা থাকে না। আপনারা হয়তো আউটলাইন করে লিখেন কিংবা একটা প্ল্যান থাকে, আমার আসলে টোটাল লেখাটাই থাকে ফ্লো এর উপরে, যা আসে আমি লিখি আর কি। তো এই জন্য গল্পটা করছি, তো হয়তো দেখা যাচ্ছে একটা প্ল্যান আছে আর কি। না, আমার কাছে কিন্তু মনে হয় শরীফ ভাই যে রিভু নিয়ে তুলনামূলক অনেক কম কথা হয়, এবং বইটা আমার কাছে খুবই পছন্দের একটা বই। আপনার অন্য যতগুলো বই আমার তো সবই পড়া, রিভু আমার কাছে খুবই মানে পার্সোনাল ফেভারিট একটা বই। কারণ ওখানে আপনার রাইটিং স্টাইল থেকে শুরু করে বইয়ের কনসেপ্ট যা ছিল সবই মনে হচ্ছিল একটু অন্যরকম। তো ওই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। সাম্ভালার পরপর ইংলিশ তো সাম্ভালার যে ভাইব ছিল, রিভিউটা যদি আমি আগে বের করতাম, সাম্ভাল আগে বের হতো, তাহলে হয়তো রিভিউ আলাদা জায়গায় হয়ে যেত। কিন্তু সাম্ভালার যে মানে এটা হচ্ছে যে দুইজন টক্কর দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো রিভিউ এই জায়গায় সাম্ভালা 3টা পিস সাথে সে পারে নাই, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। কিন্তু রিভিউ বই হিসেবে না, পরবর্তীতে যেমন ধরেন আপনার যে সামাজিক থ্রিলার বলতে যে বইগুলোকে বোঝানো হয়, ছায়া সময় যেটা হচ্ছে আপনার ওই জনের একদম আমি মনে করি
পারফেক্ট রিপ্রেজেন্টেশন করে আপনার এই জনরার বইগুলো। যেখানে রোদেরা ঘুমায়ের মধ্যে মানে খুব একটা ওরকম অন্যরকম একটা ব্যাপার ছিল, সেটাও হচ্ছে পাঠকরা খুব ওয়েল অ্যাকসেপ্টেন্স ছিল। অদ্ভুতরে বই ঘরের একটা আলাদা মানে ফ্যান বেজ আছে। তো সেই হিসেবেই আমার মনে হয় যে রিভিউটা একটু পিছায়া পড়া, কারণ অন্য সবগুলো বই নিয়ে আমি আলোচনা দেখি, রিভিউ নিয়ে আমি দেখি ওভারঅল কম আলোচনা না হয়। আপনি আমার আরেকটা বই কিন্তু খুব আন্ডাররেটেড, সেটা নিয়ে আমি খুবই থাকি, মানে মানে একটু কষ্টই পাই সেই বইটার জন্য, যে সেটা হচ্ছে জনগণের একা একা একজন। এবং হ্যাঁ আমি চাই যে এই বইটা কিন্তু আন্ডাররেটেড। এটা রাজনীতির গান নিয়েও অনেক আলোচনা হয় কিংবা হয়, কিন্তু এই বইটা আসলে আন্ডাররেটেড। এবং আমি দেখি যে এমনি আলোচনা কম, কিংবা বিক্রি কম, কিংবা ওই সময় হয়তো দুইটা বই একসাথে বেরিয়েছিল, হয়তো রাত্রি শেষের গান অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে, এটা পৌঁছায় নাই, যে কোনো কারণে হোক। ওটা কিন্তু দুটা বইয়ের উপর আমার তো বিয়ে, যেমন রিভিউ এবং ধরনের হয়েছে, এই দুইটা বই আসলে আন্ডাররেটেড, আমি নিজে পার্সোনালি মনে করি আর কি। জি। আরো কমেন্ট করেছেন, একজন লিখেছেন যে প্রিয় সব মুখ, শুভকামনা ভাই, কিংকর্তব্য বিমূরের লজিক গুলো দুর্দান্ত, আহমেদ করিমকে হারাতে চাই না ভাই। তো আহমেদ করিমের বই কি আরো সামনে আমরা পাবো শরীফ ভাই? কমেন্ট করেছেন কে? এইটা নামটা আসছে না, আমি গ্রুপেও খুঁজে দেখলাম, পেজও দেখলাম, সেখানে আমি দেখতে পাচ্ছি না আর কি। আচ্ছা, না হয়তো কিন্তু আমি যে সিরিজটা কন্টিনিউ করবো সেটা হচ্ছে আহমেদ করিমের, মানে এইটা আপনার প্রতি বছরের তাকে কোনো এবং হয়তো ছোট কিছু গল্প লেখা হবে, এটা কন্টিনিউ করবো এবং আচ্ছা সে তার মতো কাজকর্ম আচ্ছা। করে যাবে আশা করি। এটা তো স্পাইনে হচ্ছে বেশ ভালো একটা হিন্ট দেওয়া আছে, আহমেদ করিম সিরিজ একদম আলাদাভাবে শাইনি ফয়েল দিয়ে লেখা। চমৎকার চমৎকার। আর আরো কমেন্ট করেছেন হচ্ছেন ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান, লিখেছেন যে আবারও চলে আসলাম, থ্যাংক ইউ নাহিয়ান ভাই। আর আজকে গিভঅ্যাওয়ে যেটা কৌশিক ভাই দিচ্ছেন, ওনার গিভঅ্যাওয়ে নতুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, একদম ডিরেক্ট গুগল ড্রাইভের লিঙ্ক, সেটা কাজ করবে এখন এটা। সো সেই লিঙ্কে চলে যান আর এনজয় দ্য বুক, আজকে ফ্রি গিভঅ্যাওয়ে। তো আই থিঙ্ক যে আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে আলাপ করে ফেললাম। এখন যদি শরীফ ভাই অনুমতি দেন, আমরা তাহলে আজকের সেশনটা থেকে বিদায় নিতে পারি, যদি আর কোনো টপিক না থাকে আর কি। শরীফ ভাই, শেষ কোনো কথা বা কোনো ইম্পর্টেন্ট টপিক আপনি রেজ করতে চান আজকের আলাপে? টপিক মানে কি, আমরা তো আগে মাসে একবার দুবার দেখা সাক্ষাৎ হতো, আড্ডা হতো, বই মেলা আড্ডা হতো, আমরা তো এবার সব মিস করলাম আর কি, সমাজে যে কোনো কারণে, মানে করোনা টরোনা নিয়ে। তো এরকম মাঝে মাঝে আমরা আড্ডা দিব কিংবা কথা বলবো, এবং ওরা পরিচিত মুখ, আপনি পরিচিত মুখ, পরিচিতের সাথে তো চ্যাটিং তো আসলে আপনার না, মানে ওটা আসলে কথা হচ্ছে, এটা আসলে খুব বেশি কাউন্ট করার মতো না, দেখা হয় সেটা আসলে গুরুত্বপূর্ণ। এবং আমাদের সাথে যে পাঠক কিংবা লেখক যারা এখানে থাকেন, তাদের সঙ্গে কিছু শেয়ার হচ্ছে, এটা একটা ভালো দিক। এই সময়টাতে আমরা ঘর বসে আছি এখন, বোরিং থাকি, তো এটা ভালো টাইম কাটে আর কি, যে একটা দুই ঘন্টা কেটে যায় গল্প সল্প করে, এর পিছনে আর আলাদা কোনো নেই, ব্যাখ্যা নেই আর কি। সেটাই সেটাই সেটাই। বিশেষ করে আমি জানি যে ওয়াসিফ ভাইয়ের এই বই আড্ডা সেশন গুলো ওনার জন্য আসলে খুবই খুবই মানে কি বলবো গুরুত্বপূর্ণ, মানে ওনাকে খুবই একটা মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ দেয়, প্রত্যেকবারই উনি এটা বলেন। তো আশা করি যে আজকেরটাও একটু হলেও ওনাকে একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন দিতে পেরেছেন। বই বিষয়ে আড্ডা দেওয়া হচ্ছে আমার কাছে অ্যান্টি অক্সিডেন্টের মতো, মানে হয় না যে বয়স বাড়তে থাকে, কমানোর জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট খাই, আমার হচ্ছে এগুলা নিয়ে কথা বললে আমার সব স্ট্রেস এমনিতে রিলিফ হয়ে যাবে। প্রচুর টানা বকবক করতে পারি, আমি বকবক করা শুরু করলে শরীফ ভাইও রাগ করতেন, কৌশিক ভাই বিরক্ত হয়ে যেতেন, আপনিও শো ছেড়ে দিয়ে চলে যেতেন। আমি অনেক লাগাম টেনে বসেছিলাম আজকে যে আমি কাউকে বিরক্ত করবো না। না না একদমই না ভাই, আমার আমি যেটা বলছি, আমি কিন্তু এটা এরকম কিছু বলি না, আমি বলছিলাম যে আপনি কথা বললে আমি কাগজ কলম নিয়ে লিখতে লিখতে হিমশিম খাই আর কি, কারণ আপনি এত দারুণ দারুণ রেকমেন্ডেশন দেয়। কিন্তু ওয়াসিফ ভাই, কৌশিক ভাই, আমরা ওই যে নাহিয়ানের চ্যানেল থেকে একটা লাইভ করছিলাম, ওটা হচ্ছে রাত 10টার দিকে আমাদের বসার কথা, 11টার মধ্যে শেষ করার কথা, রাত 2:45টার দিকে তাকে আমরা দেখলাম আমাদের শো শেষ হয় নাই, এবং নাহিয়ান রাতে ডিনারও করতে পারে না। দেখছি আমি কিন্তু আরেকটা দিকে ঢুকছি এবং আপনাদের সাথে শেষ করছি, মানে আপনাদের কারণে আমারও সময় নষ্ট হয়েছে। এবং এক পর্যায়ে আমাদের হোস্ট নাহিয়ান কান্নাকাটি করতেছিল যে বেচারা ডিনার করে নাই, আমরা তাও যেতে দিচ্ছিলাম না। কিন্তু ওই শোটা আমি আমার আবার দেখার প্ল্যান আছে আর কি। আমি জাস্ট আপনার রেকমেন্ডেশন গুলো লিস্ট করবো আর কি, একটা এক্সেল ফাইলে অথবা কাগজে কলমে হোক,
আপনি যেভাবে দারুণ ভাবে বুলেট স্পিডে রেকমেন্ডেশন দিয়ে যাচ্ছিলেন, সো ওটা আমাকে আবার দেখতে হবে। কিন্তু ওটা যাওয়ার পরে আগে ওটা হ্যাঁ, পরে কিন্তু একটা ছবি কম্পাইল করে আমি দিয়ে দিছি, যে যারা হচ্ছে এই 4-5 আচ্ছা ঘন্টা লাইভ দেখে আমাকে মারতে চাবে, তাতে হচ্ছে আমি একটা মানে ছবি কম্পাইল করে দেই, ওখান থেকে দেখে যদি বইগুলা দেখতে পারে। আমি আপনাকে ছবিটা পাঠাবো। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ ওয়াসিম, অনেক অনেক ধন্যবাদ কৌশিক ভাই সময় দেওয়ার জন্য। আমি আজকে একটু কম ভয়ে ছিলাম কারণ রাতে আসি ঠান্ডা ছিল, নর্মাল ছিল এটা, মানে থ্যাংক ইউ সো মাচ, মানে নট ইন ইউর ইউজুয়াল কি বলে এটাকে এনার্জি আর কি। বাট সবাইকে আবারও ধন্যবাদ। শরীফ ভাই অনেক ধন্যবাদ আমাকে আজকে এই লাইভ সেশনটাকে সঞ্চালনা করানোর জন্য। আশা করি আবার ডাকবেন, কারণ আমি সবসময় আপনার এটা এখানে আসতে আমার খুবই মানে ভালো লাগে আড্ডা দিতে এটা। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, আর বই নিয়ে শুভকামনা। ইনশাল্লাহ আবারও কোনো এক লাইভে আবার দেখা হবে, আড্ডা হবে। আজকের জন্য এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। শুভরাত্রি।